আজকের এই এইচটিএমএল ক্লাসটা তোমার লাইফের একটা বেস্ট ক্লাস হতে যাচ্ছে। এই ক্লাসটাকে সেভ করে রাখো এবং শেয়ার করে রাখো যাতে তুমি ক্লাসটা পরবর্তীতে দেখতে পারো। আমাদের যে ফোর্থ চ্যাপ্টার আছে আমরা শুরু করলাম চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে তোমার ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল। প্রত্যেকে আমরা গুগল ক্রোম ইউজ করি কিনা বলো? আমরা প্রত্যেকে গুগল ক্রোম ইউজ করি বা আমরা ক্রোম ব্রাউজার ইউজ করি। এই যে ক্রোম ব্রাউজারে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে যায়, এই ওয়েবসাইট গুলির মধ্যে অনেক ধরনের ডিজাইন থাকে, অনেক ধরনের লেখা থাকে, লেখার মধ্যে আবার ডিজাইন থাকে, চতুর্দিকে লেআউটে ডিজাইন থাকে, ছবি যুক্ত থাকে, ভিডিও যুক্ত থাকে, থাকে কিনা বলো? ইয়েস। এই ওয়েবসাইটে এই টাইপের ডিজাইন গুলো আমরা কিভাবে করব তা এই অধ্যায়ে আমরা শিখবো। এবং এই ডিজাইন গুলি করার জন্য আমাদের এক প্রকার ল্যাঙ্গুয়েজ দরকার, যে ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে তোমার এইচটিএমএল, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বুঝতে পেরেছো? আমার কথা কি বোঝা যায়? অধ্যায়ের নাম কি? চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে তোমার ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। বেস্ট ক্লাস পাবা। প্রত্যেকে লাইভটার মধ্যে একটা রিয়েক্ট করে রাখো, প্রত্যেকে রিয়েক্ট করে রাখো, লাইভটাকে শেয়ার করে দাও, লাইভটাকে শেয়ার করে দাও এবং প্রত্যেকে রিয়েক্ট দিয়ে রাখো। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। এখন আমরা বিভিন্ন টাইপের ওয়েবসাইটের মধ্যে ঢুকে ছবি দেখি, লেখা মোটা করা দেখি, লেখা বিভিন্ন কালার দেখি এবং অনেক কিছু দেখতে পারি, অনেক ধরনের ডিজাইন দেখতে পারি। এই ডিজাইন গুলো করার জন্য আমাদের ওয়েব ডিজাইন পরিচিতি জিনিসটা সমাজে জানতে হবে। এবং এই টাইপের ডিজাইন গুলোকে করার জন্য তোমার কি ইউজ করা হয় বলতো? বেসিক ল্যাঙ্গুয়েজ আমাদের যেটা হচ্ছে এইচটিএমএল কে ইউজ করা হয়। কাকে ইউজ করা হয় বলতো? এইচটিএমএল ইউজ করা হয়। কি ইউজ করা হয় বলতো? এইচটিএমএল ইউজ করা হয়। এইচটিএমএল একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। ওকে, দ্যাটস ইট। এখন এই একটা ওয়েবসাইটে তোমার দুইটা পার্ট থাকে। আমার কথাটা শুনো। একটা ওয়েবসাইটে কয়টা পার্ট থাকে বলতো? একটা ওয়েবসাইটের দুইটা পার্ট থাকে। বেশি কমেন্ট না করে মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দাও, ক্লাসে আমার দিকে তাকাও, মনোযোগ দাও, কমেন্ট করো না, মনোযোগ দাও। একটা ওয়েবসাইটে কয়টা পার্ট থাকে বলতো? একটা ওয়েবসাইটে দুইটা পার্ট থাকে। খাতা নাও, প্রত্যেকে খাতা নাও, খাতার মধ্যে লেখো। একটা ওয়েবসাইটে কয়টা পার্ট থাকে? দুটি পার্ট থাকে, টু পার্ট থাকে। কয়টি পার্ট? দুইটা পার্ট থাকে, টু পার্টস। ঠিক আছে, দুইটা পার্ট থাকে। একটা পার্ট হচ্ছে তোমার, এটার নাম হচ্ছে তোমার সার্ভার। ওকে, আরেকটা পার্টের নাম হচ্ছে তোমার ক্লায়েন্ট। আরেকটার নাম কি বলতো? ক্লায়েন্ট, সার্ভার এন্ড ক্লায়েন্ট। এই জায়গা থেকে এইচএসসি 26 সালে এমসিকিউ আসবেই। একটা ওয়েবসাইটে কয়টি অংশ থাকে? একটা ওয়েবসাইটে দুইটি অংশ থাকে। একটাকে বলা হয় তোমার সার্ভার, আরেকটাকে বলা হয় তোমার ক্লায়েন্ট। ঠিক আছে, মনে থাকবে, এখান থেকে এমসিকিউ আসবে। একটা ওয়েবসাইটে দুটি অংশ থাকে, একটা হচ্ছে সার্ভার, একটা হচ্ছে ক্লায়েন্ট। এখন সার্ভার কে, ক্লায়েন্ট কে? এই যে আমরা মোবাইল ফোন ইউজ করে বিভিন্ন জিনিস সার্চ করি, ঠিক আছে, আমরা ইন্টারনেটকে ইউজ করতেছি, ইউজ করে বিভিন্ন জিনিস সার্চ করছি, তাহলে কি বলতো? আমরা বেসিক্যালি কাস্টমার। আমরা কাস্টমাররা ইন্টারনেটে বিভিন্ন জিনিস খুঁজতেছি। তো এই কাস্টমার যে কথা, ক্লায়েন্ট একই কথা কিন্তু। ঠিক আছে, তো আমরা হচ্ছে ক্লায়েন্ট। এ দেখো, আমার ল্যাপটপ, তোমার মোবাইল ফোন, তোমার কম্পিউটার, এরা হচ্ছে ক্লায়েন্ট। এরা ইন্টারনেটে কিছু খুঁজতেছে। ঠিক আছে, একটা ওয়েবসাইটে কয়টা অংশ থাকে? দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ক্লায়েন্ট, একটা হচ্ছে সার্ভার। এরা হচ্ছে ক্লায়েন্ট। এরা ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেটের সাথে যুক্ত হয়ে কিছু একটা সার্চ করে, এইচএসসি রেজাল্ট সার্চ করে। যখন এরকম কিছু একটা ইনপুট দিয়ে সার্চ দেয় ইন্টারনেটের মাধ্যমে, এই সার্চ রিকোয়েস্টটা সার্ভারের কাছে পৌঁছায়। সার্ভার চেক করে দেখে তুমি যা সার্চ করছো তা যৌক্তিক কিনা, এবং তোমার সার্চ অনুযায়ী তোমাকে একটা পাল্টা রিপ্লাই দেয়, তোমার এইচএসসি রেজাল্টটাকে রিপ্লাই দিয়ে দেয়। আমার কথা কি বুঝতে পেরেছো? একটা ওয়েবসাইটে কয়টি অংশ থাকে? একটা ওয়েবসাইটে দুইটি অংশ থাকে। একটা ওয়েবসাইটে কয়টি থাকে? দুইটি অংশ থাকে। একটা হচ্ছে সার্ভার আর একটা হচ্ছে ক্লায়েন্ট। এখন আমরা হচ্ছে বেসিক্যালি ক্লায়েন্ট। আমরা যারা ইন্টারনেটে বিভিন্ন জিনিস সার্চ করে বেড়াই, বিভিন্ন সার্চ করি, ইনপুট দিয়ে সার্চ করি, এরা আমরা হচ্ছে ক্লায়েন্ট। আমরা যারা খুঁজতেছি, ক্রেতারা অলওয়েজ খুঁজে, ঠিক আছে, কাপড় চোপড় খুঁজে, ঠিক আছে, খাদ্য খুঁজে হোটেলে গিয়ে। দ্য সেম ওয়ে তুমি তোমার কম্পিউটার, ল্যাপটপ কিংবা মনিটরের মাধ্যমে তুমি একটা ক্লায়েন্ট হিসেবে বিভিন্ন জিনিস ইন্টারনেটের সাথে সংযুক্ত হয়ে সার্চ করতেছো যে ইন্টারনেটের মাধ্যমে সেই সার্চ রিকোয়েস্টটা, এই যে তুমি কিছু ফাইন্ড আউট করতেছো, এটাকে বলা হয় রিকোয়েস্টটা। ঠিক আছে, রিকোয়েস্ট। এই রিকোয়েস্টটা সার্ভারের কাছে যায়। সার্ভার দেখে তুমি যা যা রিকোয়েস্ট করেছো তা সঠিক কিনা, সেই অনুযায়ী সার্ভার তোমাকে একটা পাল্টা একটা রেসপন্স দেয়। ওকে, রেসপন্স বা জবাব দেয়। বুঝতে পেরেছো? এই দুইটা জিনিসের সমন্বয় কিন্তু আলটিমেটলি আমাদের একটা ওয়েবসাইট গঠিত হয়। ওয়েবসাইটের দুইটা পার্ট, সার্ভার এবং ক্লায়েন্ট। ওকে, দ্যাটস ইট। আমি আবারও বলি, তুমি ক্লায়েন্ট, তুমি কিছু ইনপুট দিয়ে তুমি কিছু সার্চ করতেছো, রিকোয়েস্ট করতেছো সার্ভারের কাছে। সার্ভার তোমার সেই রিকোয়েস্টটা চেক করে দেখে তোমার একটা রেজাল্ট দেয় বা একটা রেসপন্স দেয়। বুঝতে পেরেছো? সো এই চিত্রটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে তোমার এইচএসসি পরীক্ষা একটা সৃজনশীল এসে যেতে পারে। কিভাবে প্রশ্নটা আসবে আমি তোমাকে দেখিয়ে দিব। ওকে, দেখো, ময়মনসিংহ বোর্ড 2025, ময়মনসিংহ বোর্ডে কে কে আছো? ময়মনসিংহ বোর্ডে কে কে আছো? হাত তোলো। ময়মনসিংহ বোর্ডে কে কে আছো? এই যে দেখো, দেখো 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 না গাইস, দেখো 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 না গাইস, দেখো ये क्या है? দৃশ্যকল্প 1। এখানে একটা কম্পিউটার, নিচে লিখে দিয়েছে কম্পিউটারটা হচ্ছে একটা ক্লায়েন্ট, আর এখানে দেখো সার্ভার। এই যে দেখো, তুমি কম্পিউটারের মাধ্যমে কিছু একটা ফাইন্ড আউট করতেছো, ধরে নাও এইচএসসি রেজাল্ট।
এই যে তুমি তুমি তো এইচএসসি রেজাল্টটা সার্ভারের কাছে রিকোয়েস্ট করতেছো, রিকোয়েস্ট দিয়েছো, সার্ভার কি করবে, তোমার এইচএসসি, তোমার যেটা হচ্ছে এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এগুলো দেখে, বোর্ড টোড দেখে সেই অনুযায়ী একটা রেসপন্স দিবে। বুঝতে পেরেছো? এইটা দিয়ে ময়মনসিংহ বোর্ড 2025 একটা সিগনেচার দিয়ে দিয়েছে এবং তোমাকে বলতেছে যে এটা হচ্ছে দৃশ্যকল্প 1, ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার দৃশ্যকল্প 2। আমাকে গরু করতে বলছে দৃশ্যকল্প 2 কে দৃশ্যকল্প 1 এ ক্লায়েন্ট কম্পিউটার প্রদর্শনের প্রক্রিয়া বর্ণনা করো। অর্থাৎ একটু আগে আমি যে তোমাকে প্রক্রিয়াটা বর্ণনা করেছি এটাই, ঠিক আছে। ক্লায়েন্ট বা ইউজাররা কিছু একটা ইনপুট দিবে, যেমন এইচএসসি রেজাল্ট, এরকম ইনপুট দিয়ে সার্ভারের কাছে রিকোয়েস্ট করবে যে আমাকে এই জিনিসগুলো দাও। সার্ভার সেই রিকোয়েস্টটাকে চেক করে দেখে সেই অনুযায়ী একটা রেসপন্স দিবে, ঠিক আছে, ক্লায়েন্টকে একটা রেসপন্স দিবে। এই চিত্র এবং এই কথাবার্তাগুলো তুমি গুছিয়ে লিখলেই এই জায়গার মধ্যে তুমি 0.3 মার্কস পেয়ে যেতে। বুঝতে পেরেছো? 0.3 মার্কস পেয়ে যেতে। ময়মনসিংহ বোর্ড 2023, ঠিক আছে, 2025 ময়মনসিংহ বোর্ডের। তো দেখো এখানে বিস্তারিত আরো কিছু কথাবার্তা লেখা আছে, যেটা পড়লে তুমি আরেকটু বেশি বুঝতে পারবা। একটি ওয়েবসাইটের দুটি অংশ থাকে, একটাকে বলা হয় সার্ভার এবং ক্লায়েন্ট। তুমি বলতে পারো যে ভাইয়া কোড করবেন না এইচটিএমএল কোড? এইচটিএমএল কোড আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করবো বা তার পরবর্তী ক্লাস থেকে শুরু করবো। ফার্স্টে আমরা যেটা হচ্ছে যে থিওরি গুলো আছে, যেগুলোর মধ্যে তোমরা আটকে যাও, এই থিওরি গুলো নিয়ে আজকে ডিসকাস করবো। এক ক্লাসে থিওরি শেষ করে দেবো। একটা ওয়েবসাইটে দুটি অংশ থাকে, সার্ভার এবং ক্লায়েন্ট। ক্লায়েন্ট সফটওয়্যার ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নিয়ে সার্ভারের কাছে ডেটা পাঠায়, যাকে বলা হয় রিকোয়েস্ট। এই যে রিকোয়েস্ট কাকে বলে, এটা তোমার কতে আসে। তুমি কি করো, ক্লায়েন্ট তুমি নিজে, তুমি কি করো, তুমি যেটা হচ্ছে বিভিন্ন সফটওয়্যার যেমন হচ্ছে গুগল ক্রোম, এগুলির মাধ্যমে কিছু একটা লিখে, এইচএসসি রেজাল্ট লিখে, ইনপুট লিখে তুমি কোথায় পাঠাও, তুমি যেটা হচ্ছে সার্ভারের কাছে ডেটাটাকে পাঠাও। হ্যাঁ, এই সার্ভারের কাছে কোনো কিছু মানে পাঠানো, ঠিক আছে, বা কোনো কিছু অনুরোধ করাই হচ্ছে কি বলতো, রিকোয়েস্ট। সার্ভার সেই ডেটা অনুসারে, ঠিক আছে, তুমি যে ডেটাটা ইনপুট দিয়েছো, যা চাচ্ছ সেই অনুযায়ী ক্লায়েন্টের জবাব বা রেসপন্স পাঠায়, ঠিক আছে। তুমি যা চাচ্ছ সেই অনুযায়ী সে একটা রেসপন্স পাঠাবে। যেমন একটি ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করতে চাইলে ব্রাউজারে, তুমি ধরো না ফেসবুকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছ, ব্রাউজার বা ফেসবুকে তুমি বিভিন্ন টাইপের ইনপুট দিলে, ঠিক আছে, ব্যবহারকারী বিভিন্ন ইনপুট, তোমার নাম, তোমার ইউজার নেম, তোমার ইমেল, তোমার কন্ট্যাক্ট নাম্বার, এগুলো দিলে সার্ভার এটা সার্ভারের কাছে যায়। তুমি যা ইনপুট দিয়েছো তার সার্ভারের কাছে ফার্স্টে যায়। সার্ভারের কাছে তুমি যে রিকোয়েস্ট করতেছো আমার জিনিসটা তৈরি করে দাও, ঠিক আছে, অ্যাকাউন্টটা তৈরি করে দাও, সার্ভার সেই ডেটাটাকে পরীক্ষা করে, তুমি ঠিক ফোন নাম্বার দিয়েছো কিনা, তুমি ঠিকঠাক ইমেল দিয়েছো কিনা, সবকিছু পরীক্ষা করে যদি কোনো সমস্যা না পায় তাহলে তোমার কি করে বলতো, তোমার অ্যাকাউন্টটাকে তৈরি করে দেয় এবং রেসপন্স হিসেবে তুমি তোমার নতুন ফেসবুক অ্যাকাউন্টটা দেখতে পারো। বুঝতে পেরেছো? সো এবং সেই অনুযায়ী কি করে, ক্লায়েন্টের কাছে রেসপন্স পাঠায়, যার ফলে তুমি নতুন অ্যাকাউন্টটা দেখতে পারো, ঠিক আছে। আবার কোনো কারণে অ্যাকাউন্টটি তৈরি না করা গেলেও সেই অনুযায়ী ক্লায়েন্টের কাছে রেসপন্স পাঠাবে যে তুমি ভুল ইমেল দিয়েছো, তুমি ভুল ফোন নাম্বার দিয়েছো। বুঝতে পেরেছো? এইটুকু তুমি গুছিয়ে লেখার জন্য আলটিমেটলি কত মার্কস পাবা বলতো? তুমি আলটিমেটলি সুন্দর করে 3 মার্কস পেয়ে যাবা, 3 মার্কস পেয়ে যাবা। বুঝতে পেরেছো? বুঝতে পারো কি পারো না আমাকে বলো তো, একটু হইলেও বুঝতে পেরেছো? ওকে, সো তোমাকে চিত্র আঁকতে হবে। কোন চিত্রটা? এই চিত্র, হুবহু এই চিত্র এঁকে না, তুমি এই চিত্রটা আঁকবা, ঠিক আছে, এই চিত্রটা আঁকবা, এই চিত্রটা আঁকবা, ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত হয়েছে। হ্যাঁ, তুমি বলতে পারো দুইটা তো সেম না, সেম না, ওইখানে দেখো ইন্টারনেট কথাটা লেখা ছিল না, এখানে ইন্টারনেট লেখাটা নাই, তুমি ইন্টারনেট লেখাটা লিখবা, রিকোয়েস্ট রেসপন্স ওয়ার্ডটা লিখবা, ঠিক আছে, তারপর ব্যাখ্যাটা তুমি দিবা, দিলেই তুমি 3-3 পেয়ে যাবা, 3-3 পেয়ে যাবা, 3-3 পেয়ে যাবা। বুঝতে পেরেছো? এবার আসো আমরা ওয়েবসাইটের প্রকারভেদ দেখবো। ওয়েবসাইটের প্রকারভেদ, ঠিক আছে, আমি ওয়েবসাইটের কাঠামোর প্রকারভেদ বলি না, আমি বলছি ওয়েবসাইটের প্রকারভেদ। ওয়েবসাইট কত প্রকার যদি বলে, তাই তুমি বলবা যে আলটিমেটলি 2 প্রকার। এই জায়গার মধ্যে ভুল করে। ওয়েবসাইটের প্রকারভেদ বা ওয়েবসাইট কত প্রকার, ডিরেক্ট ওয়েবসাইট হচ্ছে আলটিমেটলি তোমার 2 প্রকার। কয় প্রকার বলতো? 2 টাইপস। 2 টাইপস, মনে থাকবে জিনিসটা, 2 প্রকার। ওয়েবসাইট কয় প্রকার হয়ে থাকে? 2 প্রকার। একটাকে বলা হয় তোমার স্ট্যাটিক ওয়েবসাইট, খাতায় লেখো, খাতায় এইটুকু লেখা, আমি যা হলুদ করে দিচ্ছি উঠাও, না উঠালে পারবা না, ভুল করবা। স্ট্যাটিক ওয়েবসাইট, স্ট্যাটিক ওয়েবসাইট। আরেকটাকে বলা হয় তোমার ডাইনামিক ওয়েবসাইট। কি বলা হয় বলতো? ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইট, মনে থাকবে জিনিসটা। এই ওয়েবসাইট কত প্রকার? 4 প্রকার না বাবা, 2 প্রকার। একটাকে বলা হয় ওয়েবসাইটের প্রকারভেদ হচ্ছে তোমার 2 প্রকার, একটাকে বলা হয় তোমার স্ট্যাটিক ওয়েবসাইট, একটাকে বলা হয় তোমার ডাইনামিক ওয়েবসাইট। কিন্তু ওয়েবসাইটের কাঠামো বা কাঠামো, ওয়েবসাইটের যে কাঠামো আছে, ওয়েবসাইটের যে কাঠামো বা স্ট্রাকচার, ওয়েবসাইটের যে কাঠামো বা স্ট্রাকচার আছে বা কাঠামো আছে, এই কাঠামো হচ্ছে তোমার 4 প্রকার। কাঠামো বা স্ট্রাকচার কয় প্রকার বলতো? এটা হচ্ছে তোমার 4 প্রকার, 4 টাইপস। মনে থাকবে জিনিসটা, 4 প্রকার। কি কি বলতো? তোমার ট্রি কাঠামো আছে, তারপর তোমার লিনিয়ার কাঠামো আছে, তারপর তোমার নেটওয়ার্ক কাঠামো আছে, তারপর তোমার হাইব্রিড কাঠামো আছে। মনে থাকবে জিনিসটা। এই জায়গাটার মধ্যে ম্যাক্সিমাম পোলাপান এমসিকিউ তে ভুল করে, সিকিউ তে ভুল করে বাসটা খেয়ে যায়। তো বাস খাওয়া যাবে না। হেলিকপ্টার দিয়ে মিলন সরি, শিক্ষামন্ত্রী হেলিকপ্টার দিয়ে এসে কিন্তু এমনি বাস দিয়ে দিবে। ওকে, দ্যাটস ইট।
তো দেখো ওয়েবসাইট কত প্রকার বলতো, ওয়েবসাইট দুই প্রকার, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, অ্যানাদার ইজ ডাইনামিক ওয়েবসাইট। আর ওয়েবসাইট স্ট্রাকচার বা কাঠামো হচ্ছে তোমার চার টাইপের কাঠামো আছে, ঠিক আছে, প্রি লিনিয়ার, নেটওয়ার্ক এবং হায়ারার্কিক্যাল, সরি আরেকটা কি হাইব্রিড। ওকে, এই জায়গাটার মধ্যে তোমরা প্যাচ লাগাবা না, ঠিক আছে, কোনোভাবে প্যাচ লাগাবা না। দেখো আমাদের গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইট এবং ওয়েব পেজকে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় তোমার স্ট্যাটিক ওয়েবসাইট, আর একটাকে বলা হয় তোমার ডাইনামিক ওয়েবসাইট। এই জায়গা থেকে তো এমসিকিউ আসবে, এখান থেকে এমসিকিউ আসবে। স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে হলে তোমার HTML নামক ল্যাঙ্গুয়েজের পাশাপাশি CSS ল্যাঙ্গুয়েজটাও লাগে। HTML এবং CSS মিলে তোমার কি তৈরি হয় বলতো, স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি হয়। এই জায়গাটা তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট আছে, বুঝতে পেরেছো? আর ডাইনামিক ওয়েবসাইট দেখো, ডাইনামিক ওয়েবসাইটটা তোমার HTML এর পাশাপাশি এই ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করে তোমার তৈরি করা হয়, বুঝতে পেরেছো? তোমাকে বলবে যে HTML এর পাশাপাশি ডাইনামিক ল্যাঙ্গুয়েজ তৈরি করতে আর কি কি ইউজ করা হয়, মনে রাখো PHP ইউজ করা হয়, ASP ইউজ করা হয়, JSP ইউজ করা হয়। এই জায়গাটা থেকে তোমার এমসিকিউ আসবে, মনে থাকবে জিনিসটা, যেগুলো মার্ক করে দিয়েছে এগুলো ইম্পর্টেন্ট। আর এই যে ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য, স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য, এগুলো কাকে বলে, এগুলো দিয়ে তোমার সৃজনশীলের গরুর গ কিংবা ঘোড়ার ঘতে প্রশ্ন আসবে। ওকে, আমার কথা বুঝতে পারতেছো? তোমাদের এইচএসসি পরীক্ষায় স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য দিয়ে তোমার প্রশ্ন আসবে, প্রশ্নটা উঠায় রাখো। স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য, ওয়েবসাইটের পার্থক্য, ওয়েবসাইট এর পার্থক্য। ওকে, এটা দিয়ে তোমার এইচএসসির মধ্যে আলটিমেটলি গরুর গ কিংবা ঘোড়ার ঘতে প্রশ্ন আসবে, মনে থাকবে জিনিসটা? মনে থাকবে তো নাকি? এই বাবারা মনে থাকবে? তো আমি আবারও বলি, একটা ওয়েবসাইট আমি এখানে আবার লিখে দেই, ঠিক আছে? ওয়েবসাইট কত প্রকার বলতো? তোমার ওয়েবসাইট আছে, আমি ছোট করে লিখে দেই, টু টাইপস, ঠিক আছে? কয় টাইপের? টু টাইপস। দেখো আমি যেটা যেটা হলুদ কালি দিয়ে লিখতেছি এটা খাতায় উঠাও। একটাকে বলা হয় তোমার স্ট্যাটিক ওয়েবসাইট। এই স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করার জন্য তোমার কি লাগে জানো? জাস্ট HTML ল্যাঙ্গুয়েজটা লাগে, পাশাপাশি তোমার CSS লাগে। ওকে, মনে থাকবে জিনিসটা? আর যে ডাইনামিক ওয়েবসাইট আছে, ডাইনামিক ওয়েবসাইট আছে, এই ডাইনামিক ওয়েবসাইটের জন্য তোমার HTML CSS এর পাশাপাশি তোমার .php, তারপর হচ্ছে তোমার .asp, তারপর হচ্ছে তোমার .net, এগুলো তোমার লাগে। ওকে, দ্যাটস ইট, এই জিনিসগুলো তোমার লাগে। সরি, ASP.NET আর JSP, ঠিক আছে? JSP, ASP.NET পুরো একটা জিনিস, JSP এর পাশাপাশি আমাদের ষষ্ঠ অধ্যায় একটা ল্যাঙ্গুয়েজ আছে SQL। এই SQLটাও তোমার লাগে, স্ট্রাকচারড কুয়েরি ল্যাঙ্গুয়েজ। ওকে, এই জিনিসগুলো লাগে। ওকে, এই জায়গা থেকে তোমার আলটিমেটলি একটা এমসিকিউ শিওর থাকো। আর আবারও বলি, স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য তোমার এইচএসসি পরীক্ষা আসবে, তোমাকে একটা উদ্দীপক দিবে, উদ্দীপকের একটা অংশের মধ্যে স্ট্যাটিকের কথাবার্তা উল্লেখ থাকবে বা স্ট্যাটিক ওয়েবসাইটের কথাবার্তাগুলো ডেসক্রাইব করা থাকবে। আরেকটা পার্টে তোমার যেটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটের কথাবার্তা উল্লেখ থাকবে। তোমাকে বলবে উদ্দীপকের এই দুই টাইপের স্ট্রাকচারের মধ্যে পার্থক্য বা বৈশিষ্ট্যমূলক পার্থক্য ব্যাখ্যা করো। তো এটাই আমরা ব্যাখ্যা করবো। দেখো, স্ট্যাটিক শব্দের অর্থ হচ্ছে বেসিক্যালি স্থির, স্থির যেটা কিনা আলটিমেটলি পরিবর্তন করা যায় না, স্থির বা পরিবর্তন করা যায় না, ঠিক আছে? স্থির, স্ট্যাটিক শব্দ থেকে বলতে স্থির বা পরিবর্তন করা যায় না, এই টাইপের। দেখো, যে ওয়েবসাইটের তথ্য পরিবর্তন করা যায় না তাকে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট বলে থাকি। কি বলে থাকি বলতো? স্ট্যাটিক ওয়েবসাইট বলে থাকি। একটা পেজ, একটা ওয়েবসাইটে একটা পেজ আছে, একটা ওয়েব পেজ আছে, এখানে যা ইনফরমেশন আছে এগুলো ফিক্সড আছে, তুমি এখানে কিচ্ছু পরিবর্তন করতে পারবে না, তুমি জাস্ট সেই পেজটাকে দেখতে পারবা, দেখা ছাড়া আর কিছু করতে পারবে না। এই টাইপের ওয়েবসাইট গুলিকে স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয়। যে ওয়েবসাইটে তথ্য পরিবর্তন করা যায় না তাই কি বলা হয়? স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয়। ওকে, স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য সমূহ, এটা খুবই ইম্পর্টেন্ট আছে এইচএসসি পরীক্ষার জন্য, এখান থেকে থিওরি আসবেই। এই ওয়েবসাইটের তথ্য কোনো সময় পরিবর্তন করা যায় না, ওয়েবসাইট অন অবস্থায়ও কোনোভাবে তথ্য পরিবর্তন করা যায় না, ডেটাবেস থাকে না। এই ডেটাবেস জিনিসটা কি? তোমরা যখন ফেসবুকে লগ ইন করো, ঠিক আছে, ফেসবুক তো ডাইনামিক, মানো? ফেসবুক কিন্তু পরিবর্তনশীল, ফেসবুকে কন্টিনিউয়াসলি ছবি আপলোড হয়, ফেসবুকে আপডেট আসে, ফেসবুক সবসময় পরিবর্তনশীল। এই যে ফেসবুকে আমরা যখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করি, অ্যাকাউন্টের ডিটেলসটা কোনো একটা টেবিলে বা কোনো একটা ছকের মধ্যে গিয়ে জমা হয়, এই ছকটা বা এই টেবিলটাকে আমরা ডেটাবেস টেবিল বলে থাকি, বুঝতে পেরেছো? তো এটার মধ্যে কিন্তু কোনো প্রকার ডেটাবেস নাই, আমাদের স্ট্যাটিক ওয়েবসাইটে কোনো প্রকার ডেটাবেস নাই, অর্থাৎ কোনো প্রকার তথ্য সে নিজে থেকে স্টোর করে রাখতে পারবে না। কেন রাখতে পারে না? কারণ স্ট্যাটিক ওয়েবসাইটে আমাদের ইনপুট দেওয়ার কোনো অপশন নাই, সো দ্যাটস ওয়াই সে নিজের থেকে কোনো কিছু স্টোর করতে পারবে না। এটা যেহেতু স্থির বা যেটা হচ্ছে এটা যেহেতু কোনো তথ্য পরিবর্তন করা যায় না, তাই এটা খুব দ্রুত কাজ করে। কি করে বলতো? এটা খুব দ্রুত কাজ করে। ওকে, এটা কি বলতো? এটা খুব দ্রুত কাজ করে। এটা কি করে বলতো? খুব দ্রুত কাজ করে। এটার মধ্যে ডেটাবেস থাকে না, এটা খুব দ্রুত কাজ করে।
এবং এই স্ট্যাটিক ওয়েবসাইটটা তৈরি করার জন্য জাস্ট HTML এবং CSS হলেই যথেষ্ট। ওকে, HTML এবং CSS দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করা যায়, স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা যায়। এবং এর এক্সটেনশন হিসেবে .html কিংবা .htm ব্যবহার করা হয়। ওকে, দ্যাটস ইট। এই জিনিসটা কি আমি তোমাকে বলতেছি। ফার্স্ট অফ অল আমার সাথে সাথে চোখ বন্ধ করে বলো, যেই সকল ওয়েবসাইটের তথ্য পরিবর্তন করা যায় না তাদেরকে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট বলি। স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য, এটা কোনো প্রকার তথ্য পরিবর্তন করা যায় না। 2 নম্বর বৈশিষ্ট্য, ঠিক আছে, ওয়েবসাইট অন অবস্থায় কোনো সময় তথ্য পরিবর্তন করা যায় না। 3 নম্বর বৈশিষ্ট্য, এটার মধ্যে কোনো প্রকার ডেটাবেস নাই। 4 নম্বর বৈশিষ্ট্য, এটা তৈরি করতে HTML এবং CSS হলেই যথেষ্ট। 5 নম্বর বৈশিষ্ট্য, এর এক্সটেনশন হিসেবে .htm এবং .html ব্যবহার করা হয়। দ্যাটস ইট। এইটুকু তুমি লিখলে গরু গতে 3 পাবা। ওকে, এই কথাবার্তাগুলো মনে থাকবে তো? আলতু ফালতু কথা লিখবা না, জাস্ট কি দিয়েছে এটা লিখবা। আলতু ফালতু কোনো কথা লিখবা না, জাস্ট যতটুকু দিয়েছে এতটুকু লিখবা তুমি। ওকে, মনে থাকবে। এখন ছবি তুলো, তোমরা ছবি টিকিচিও 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 করে ছবিটা তুলো। ছবির পিছন দিয়ে কিন্তু .jpg বা .jpng গুলো লেখা থাকে। এই যে .jpg এবং .png দিয়ে আমরা কি বুঝি? ছবি টাইপের ফাইল, রাইট? যেটা যেটা ভিডিও, তার পিছনে কি থাকে? MP4। এটা দ্বারা বুঝি এটা কি ভিডিও টাইপের ফাইল। ইন দ্য সেম ওয়ে HTML এর একটা ফাইল বা একটা ওয়েবসাইটের একটা যে HTML ফাইল তৈরি করার জন্য তোমাকে তার পিছন দিয়ে এক্সটেনশন হিসেবে .html কিংবা .htm ইউজ করতে হবে এক্সটেনশন হিসেবে। বুঝতে পেরেছো? এই .png .jpg মতো। বুঝতে পেরেছো সবকিছু? হোপফুলি বুঝতে পারছো, সবাই সবকিছু বুঝতে পেরেছো। এবার দেখো স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধা অসুবিধা, এগুলো আমরা সবকিছু পড়বো। ফার্স্ট অফ অল, এটা যেহেতু স্ট্যাটিক এবং এর মধ্যে যেহেতু ল্যাঙ্গুয়েজ কম প্রয়োজন হয়, খুব সহজে ডেভেলপ করা যায় এবং খরচও কম হয়। এবং এটা যেহেতু স্ট্যাটিক ওয়েবসাইট বা স্থির জাতীয় ওয়েবসাইট, তথ্য পরিবর্তন করা যায় না, তাই এটা খুব দ্রুত লোড হয়। ঠিক আছে, সহজেই ওয়েব পেজের লেআউট পরিবর্তন করা যায়। তুমি যে কোনো টাইমে ওয়েবসাইটের যে লেআউটটা আছে অর্থাৎ ডিজাইন খুব সহজে পরিবর্তন করতে পারবা। এটার মধ্যে ডাটাবেস থাকে না। ডাটাবেস হচ্ছে এমন একটা স্পেস যেখানে একটা ডাটা টেবিল থাকে, যেখানে তোমার সামথিং লাইক দিস, তুমি যখন আলটিমেটলি ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করো তখন ফেসবুকের এখানে কিন্তু আর কি হয়, এফবি আর যেটা হচ্ছে পাস, এগুলো যেটা হচ্ছে আইডির নাম এবং পাস, এগুলো এ পাস এটা, বি এরপর দিয়ে পাস এটা, তারপর সি পাস এটা, এরকম একটা টেবিল তৈরি হয়ে যায়। কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে এই ডাটাবেস বা এরকম টেবিলটা না থাকে না, যার ফলে আমাদের খরচ কম হয়। কি হয় বলতো? খরচ কম হয়। এবং ডাটাবেসের মধ্যে কিন্তু আমরা সবসময় গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকে, তোমার নাম, তোমার কন্ট্যাক্ট নাম্বার, তোমার ইমেল এবং তোমার কি বলতো পাসওয়ার্ড, এগুলো থাকে। যদি কেউ এটাকে হ্যাক করে ফেলতে পারে, তাহলে তোমার ফেসবুকের ডাটাবেস হ্যাক করে ফেলতে পারে, তোমার গুরুত্বপূর্ণ ইনফরমেশন লিক হয়ে যাবে। তোমার গুরুত্বপূর্ণ ইনফরমেশন কি হবে বলতো? লিক হয়ে যাবে, তোমার আইডি হ্যাক হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে ডাটাবেস থাকে না বলে এটা অধিক নিরাপদ। এটা কি বলতো? অধিক নিরাপদ। তাহলে কি বলতো? খুব সহজে এটা ডেভেলপ করা যায়, খরচ কম। দ্বিতীয়টা কি বলতো? খুব দ্রুত লোড হয়। 3 নাম্বারটা কি বলতো? ওয়েব পেজের লেআউট যে কোনো টাইম পরিবর্তন করা যায়। 4 নাম্বারটা কি বলতো? ডাটাবেস না থাকায় এটা অধিক নিরাপদ। ওকে, দ্যাটস ইট। এটার অসুবিধাও আছে, যেহেতু এটা একটা স্ট্যাটিক ওয়েবসাইট, এটা স্থির থাকে, এটার মধ্যে তুমি কোনো পরিবর্তন যুক্ত করতে পারবে না, অনেক প্যারা আছে। তুমি খুব সহজে তথ্য যুক্ত করতে পারবে না, তথ্য আপডেট করতে পারবে না, তথ্য ডিলিট করতে পারবে না। তুমি সহজে যে পেজটা দেখতে পাচ্ছ ওয়েবসাইটে, এখান থেকে খুব সহজে আলটিমেটলি কিছু পরিবর্তন করতে পারবে না। তোমাকে কোডের সেকশন থেকে পরিবর্তন করে এরপর দিয়ে ঠিক করতে হবে। এটার মধ্যে ব্যবহারকারীর কাছ থেকে কোনো কিছু ইনপুট, মানে ব্যবহারকারী কোনো কথাবার্তা এখানে শোনার কোনো স্কোপ নেই, স্থির এমনি দাঁড়ায় আছে। এই স্থির জিনিস কি বলতো? মূর্তি, ধরে নাও মূর্তি, বা ধরে নাও তোমার টেবিল। তোমার টেবিল, সে কি কোনো খাবার খায়? না, খায় না, সে চুপ করে দাঁড়ায় থাকে। ঠিক আছে, কোনো ইনপুটও নেয় না, কোনো আউটপুটও দেয় না। ঠিক আছে, কিন্তু তুমি তুমি খাবার খাও, কারণ কি তুমি ডায়নামিক, তুমি চলনশীল। ঠিক আছে, স্ট্যাটিক ওয়েবসাইটে ব্যবহারকারীর কাছ থেকে কোনো ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে না। ওয়েবসাইটের তথ্য বেশি হলে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। বুঝতে পেরেছো? এগুলো তোমার খাতার মধ্যে আমি চাই, এগুলো খাতার মধ্যে উঠাবা। ঠিক আছে, কারণ কি এগুলো গরুর ঘ কিংবা ঘোড়ার ঘতে কাজে লাগে। বুঝতে পেরেছো? খাতার মধ্যে সবকিছু থাকবে, তোমার খাতার মধ্যে মনে থাকবে জিনিসটা। এবার আসো আমরা ডাইনামিক ওয়েবসাইটে চলে যাব। এই ডাইনামিক ওয়েবসাইটটা সুপার বিবিআই। তোমার থিওরি থেকে যদি কোনো সময় প্রশ্ন করে, তাহলে ডাইনামিক ওয়েবসাইটটা মাথায় রাখো, খুবই বেশি ইম্পর্টেন্ট। তো ডাইনামিক শব্দের অর্থ হচ্ছে বেসিক্যালি গতিশীল বা চলনশীল। গতিশীল বা গতিশীল মানে কি বলতো? যার গতি আছে, যে দৌড়াইতে পারে, সে পরিবর্তন করতে পারে। ঠিক আছে, যেমন বাস গতিশীল, সে অবস্থান পরিবর্তন করে। ঠিক আছে, তো গতিশীল মানে কি বলতো? তোমার পরিবর্তনশীল, পরিবর্তনশীল। সো তুমি এটাকে পরিবর্তনশীল ওয়েবসাইটও বলতে পারো। তো দেখো, পরিবর্তনশীল ওয়েবসাইটকে ডাইনামিক ওয়েবসাইট বলা হয়। বুঝতে পেরেছো? ডাইনামিক ওয়েবসাইট, পরিবর্তনশীল ওয়েবসাইটকে ডাইনামিক ওয়েবসাইট বলা হয়। বলতো ফেসবুক কি ডাইনামিক নাকি স্ট্যাটিক? বলতো ফেসবুক কি ডাইনামিক নাকি স্ট্যাটিক? লেআউট বুঝো না বাবা? এই দেখো আমার প্রত্যেকটা পেজের মধ্যে কি আছে, এই যে নিচে আইসিটি চৌথ অধ্যায়, আমার নাম, তারপর হচ্ছে লার্নিং হিরোজ বাংলাদেশ, এখানে টাইটেলের নাম, এখানে কথাবার্তা আছে। এই যে এটা একটা লেআউট। বুঝতে পেরেছো?
মানে সামথিং লাইক দিস টেমপ্লেট বা লে আউট, ঠিক আছে, অর্থাৎ কমপ্লিটলি তোমার যে বাইরের যে স্ট্রাকচার বা ডিজাইন আছে এই ডিজাইনের কথা বলা হয়েছে। প্রত্যেকটা পেজে সেম লেআউট বা টেমপ্লেট ইউজ করেছি না, একই তো ইউজ করেছি। রিভিশন ব্যাচের ক্লাস যেটা হচ্ছে তোমার 2 তারিখ থেকে শুরু, আর বেসিক টু অ্যাডভান্স কোর্সের ক্লাস আজকে শুরু করতে নিছি, আর ঝড় এসে গেছে, কারেন্ট চলে গেছে, করতে পারিনি। তো আগামীকালকে থেকে বেসিক টু অ্যাডভান্স কোর্সের ক্লাস শুরু হয়ে যাবে। তো একটা কথা মাথায় রাখো, পরিবর্তনশীল ওয়েবসাইটকে ডাইনামিক ওয়েবসাইট বলা হয়। যেমন ফেসবুক, ফেসবুক কি পরিবর্তনশীল কিনা বলতো? ফেসবুক কি আমাদের স্ট্যাটিক নাকি ডাইনামিক বলো? ফেসবুক কি আমাদের স্ট্যাটিক নাকি ডাইনামিক? অ্যান্সার করো। ফেসবুক ডাইনামিক। কেন ফেসবুক ডাইনামিক? কারণ ফেসবুকে আমাদের কন্টিনিউয়াসলি নতুন নতুন নিউজ পেতে থাকি, নতুন নতুন আপডেট পেতে থাকি, নতুন নতুন আমরা ভিডিও আপলোড করি, নতুন নতুন আমরা জিনিসপত্র যুক্ত করি, ডিলিট করি, আপডেট করি, তারপর এডিট করি, ঠিক না? সো আমাদের ফেসবুক কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। সো ফেসবুক ইজ ডাইনামিক, ঠিক আছে, ডাইনামিক, ডাইনামিক। সো ওয়েবসাইট চালু অবস্থায় এই ওয়েবসাইটের তথ্য সহজে পরিবর্তন করা যায়। ফেসবুক চালু অবস্থায় কিন্তু তুমি তোমার যে কোনো ছবি ডিলিট করে দিতে পারো, ছবির ক্যাপশন এডিট করতে পারো, ঠিক আছে। সো ওয়েবসাইটে সাধারণত অ্যাডমিন বা ইউজার প্যানেল থাকে। অবভিয়াসলি ওয়েবসাইটে যেটা হচ্ছে তোমার যে ফেসবুক ওয়েবসাইট আছে, এই ফেসবুকে কিন্তু তোমরা ইউজাররা আছো আর ফেসবুকে নিয়ন্ত্রণ করার জন্য অ্যাডমিনরা কিন্তু আছে। এই টাইপের প্যানেল গুলো কিন্তু আমাদের থাকে। ডাইনামিক ওয়েবসাইট তৈরিতে তোমার HTML এবং CSS এর পাশাপাশি স্ট্যাটিক ওয়েবসাইটে আমাদের HTML এবং CSS ব্যবহার করা হয়। ওকে, তো ডাইনামিক ওয়েবসাইটে আমাদের HTML এবং CSS এর পাশাপাশি PHP, তারপর হচ্ছে তোমার ASP.NET, তারপর হচ্ছে তোমার JSP, তারপর হচ্ছে MySQL বা SQL বা Oracle, এই ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করা হয়। খুবই বেশি ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য এই জায়গাটা ইম্পর্টেন্ট আছে, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওয়েবসাইট তৈরিতে কি ব্যবহার করা হয় বলতো? ডাইনামিক ওয়েবসাইট তৈরিতে HTML, CSS, PHP, ASP.NET, JSP, MySQL, SQL এগুলো ইউজ করা হয়, এগুলো ইউজ করা হয়, মনে থাকবে জিনিসটা। এবার আসো ডাইনামিক ওয়েবসাইটের যে সুবিধা এবং অসুবিধাগুলো। ফেসবুকের কথা চিন্তা করবা, তাইলে তুমি পেয়ে যাবা। জাস্ট ফেসবুকের কথা চিন্তা করো। ফেসবুক চালু অবস্থায় তুমি যে কোনো তথ্য সংযোজন করতে পারবা, ঠিক আছে, নতুন কোনো পোস্ট দিতে পারবা, তারপর পোস্টে ভুল করেছো আপডেট বা হালনাগাদ করতে পারবা, তোমার পোস্টটা ভালো লাগতেছে না, ডিলিট করে দিতে পারবা। বুঝতে পেরেছো? ডাইনামিক ওয়েবসাইট চালু অবস্থায় নতুন তথ্য সংযোজন, হালনাগাদ এবং ডিলিট করা যায়। এবং ডেটাবেস থাকায় খুব সহজে তুমি যেটা হচ্ছে বিভিন্ন তথ্য খুঁজে বের করতে পারো। হ্যাঁ, ফেসবুকে কি তুমি সার্চ করতে পারো না? সার্চ করে ডেটাবেস থেকে কিন্তু তুমি বিভিন্ন টাইপের ডেটাবেস বা ডেটার টেবিল যদি না থাকতো তাহলে তুমি সার্চ করলে কিছু আসতো না। তুমি সার্চ করে খুব সহজেই সবকিছু খুঁজে বের করতে পারো। কেন ফেসবুকে এটা কেন করা যাচ্ছে? কারণ এর ডেটাবেস আছে। ওকে, ব্যবহারকারী প্রোফাইল তৈরি করা যায়। ফেসবুকে তোমার ব্যবহারকারী হিসেবে তোমার প্রোফাইল আছে কিনা বলো? তোমার প্রোফাইল আছে, সো প্রোফাইল তৈরি করা যায়। সার্ভার টু ক্লায়েন্ট এবং ক্লায়েন্ট টু সার্ভার উভয়মুখী কমিউনিকেশন করা যায়। তুমি ধরে নাও সার্ভার থেকে ক্লায়েন্ট, ঠিক আছে, তুমি ধরে নাও ফেসবুকের সার্ভার থেকে তুমি ক্লায়েন্ট হিসেবে কিছু ডাউনলোড করে নিয়ে আসছো, তো এটা হচ্ছে সার্ভার টু ক্লায়েন্ট। আবার ক্লায়েন্ট টু সার্ভার, তুমি যেটা হচ্ছে ক্লায়েন্ট বা ইউজার, ফেসবুক ইউজারকারী হিসেবে তুমি কি করছো, ফেসবুকের সার্ভারের মধ্যে একটা ছবি আপলোড করে দিচ্ছ, কার কাছে পাঠাচ্ছ? সার্ভারের কাছে। সো ক্লায়েন্ট টু সার্ভার এবং সার্ভার টু ক্লায়েন্ট উভয়মুখী কি করা যায়, কমিউনিকেশন করা যায়। ওকে, সো ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে তোমার HTML এবং CSS এর পাশাপাশি PHP, ASP.NET, JSP, MySQL, SQL, Oracle এই ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করা হয়। এবং এটার মধ্যে এক্সটেনশন হিসেবে .php বা .asp কিংবা .jsp ইউজ করা হয়। ওকে, অনেক, যেহেতু এর মধ্যে ডেটাবেস আছে তাই হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ইনফরমেশন রাখতে হবে এটার মধ্যে, মনে থাকবে। ডাইনামিক ওয়েবসাইট, ঠিক আছে, দেখো এটার সুবিধা সমূহ দেখো, বৈশিষ্ট্য এবং সুবিধা সমূহ দেখো। এটার মধ্যে তুমি চালু অবস্থায় যে কোনো তথ্য সংযোজন করতে পারবা, হালনাগাদ করতে পারবা এবং ডিলিট করতে পারবা। ডেটাবেস থাকার ফলে খুব সহজে তথ্য খুঁজে বের করতে পারবা। তুমি একটা ইউজার প্রোফাইল বা ব্যবহারকারীর একটা প্রোফাইল তুমি তৈরি করতে পারবা। সার্ভার টু ক্লায়েন্ট এবং ক্লায়েন্ট টু সার্ভার উভয়মুখী কমিউনিকেশন করতে পারবা। HTML, CSS এর পাশাপাশি তুমি যেটা হচ্ছে ASP.NET, PHP, তারপর হচ্ছে তুমি JSP এই ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করতে পারবা। এক্সটেনশন হিসেবে .php, .asp কিংবা .jsp ইউজ করতে পারবা। অনেক বেশি তথ্য রাখা যাবে। এটা হচ্ছে তোমার কি বলতো ডাইনামিক ওয়েবসাইটের তোমার বৈশিষ্ট্য এবং সুবিধা সমূহ। এটা তোমার HSC এক্সামের জন্য অনেক ইম্পর্টেন্ট আছে, অনেক বেশি ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, মনে থাকবে জিনিসগুলো বাবা। কিছু না, দেখো চোখ বন্ধ করো, আমার সাথে সাথে বলো। ডাইনামিক ওয়েবসাইটে যে কোনো তথ্য ডিলিট করা যায়, আপডেট করা যায় এবং সংযোজন করা যায়, ঠিক আছে, সংযোজন করা যায়, ডিলিট করা যায় বা হালনাগাদ করা যায়। শেষ, এটা শেষ। 2 নম্বর বৈশিষ্ট্যটা কি বলতো? যেহেতু এটার মধ্যে ডেটাবেস আছে তাই এটার মধ্যে অনেক তথ্য রাখা যায় এবং তথ্যগুলোকে খুব সহজে খুঁজে বের করা যায়, ঠিক আছে। এটার মধ্যে সার্ভার টু ক্লায়েন্ট এবং ক্লায়েন্ট টু সার্ভার উভয়মুখী কমিউনিকেশন করা যায়।
এটার মধ্যে HTML এবং CSS এর পাশাপাশি ASP.NET, তারপর হচ্ছে JSP, PHP এই ল্যাঙ্গুয়েজ গুলো এবং SQL, MySQL, Oracle এই ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করা হয়। ওকে, তারপর কি বলতো এক্সটেনশন হিসেবে .php, .asp কিংবা .jsp ইউজ করা হয়। এতে অনেক বেশি তথ্য রাখা যায়। দ্যাটস ইট। মনে থাকবে জিনিসগুলো? মনে থাকবে কিনা বলো? মনে থাকবে কিনা বলো? বলো বলো, মনে থাকবে কিনা? ইয়েস, মনে থাকার কথা। তো দেখো, আজকে আমাদের এই কোর্সটা শুরু হওয়ার কথা ছিল, বাট বৃষ্টি এসে শুরু করতে দিল না। ঠিক আছে, এটা ছিল আমাদের বেসিক টু অ্যাডভান্স কোর্স, যেটা কিনা রিসেন্টলি আমাদের ব্যাচ পুরো ফুল হয়ে গেছে। আমি আজকে থেকে কয়েক মাস আগে বলছিলাম 300 স্টুডেন্ট নিব, 300 স্টুডেন্ট না, 314-15 জন স্টুডেন্ট অলরেডি হয়ে গেছে। স্টুডেন্ট কিন্তু আপ, এবং এটার অ্যাডমিশন লাস্ট ডেট কিন্তু আমি আজকেই দিয়েছিলাম। আজকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল, কিন্তু হইতে পারে না কোনো এক কারণে, আগামীকালকে থেকে শুরু হয়ে যাচ্ছে। 30 মার্চ থেকে আমাদের এটার ক্লাস শুরু হওয়ার কথা ছিল বেসিক টু অ্যাডভান্স কোর্সে। 60টা লাইভ ক্লাস 1 ঘন্টা করে হওয়ার কথা ছিল, কিন্তু এখন যেহেতু এইচএসসি এক্সাম সামনে এবং টাইম কম, তাই আমরা ক্লাসের সংখ্যা কমিয়ে সময় বাড়িয়ে দিয়েছি। আমরা 1 ঘন্টার বদলে 1.5 ঘন্টা ক্লাস নিব, 45টা লাইভ ক্লাস, এবং 45টা টানা লাইভ ক্লাসে টাইপ ভিত্তিক সিকিউ এমসিকিউ সলভিং, 45টা পরীক্ষা অ্যান্সার দাগানো বইয়ের সমন্বয়ে আমি তোমাকে এই জায়গার মধ্যে দাঁড়ায় বলতেছি, এই কোর্সটা তোমরা যদি করতে পারো, তোমাদের 90-95 মার্কস এইচএসসি পরীক্ষা আগে দিয়ে শিওর হবে। ঠিক আছে, এইচএসসি পরীক্ষা তুমি যেদিন রেজাল্ট দিবে, তুমি তাকায় দেখবে ও মাই গড 97 পেয়েছি। ঠিক আছে, সো এই কোর্সটা একটা বেস্ট কোর্স। এই কোর্সটা নিলে তুমি একটা টেস্ট পেপার সলভিং কোর্স গিফট পাবা। কোর্সটা নিতে হলে তোমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে এই নাম্বারে 01767333701 এই নাম্বারে। ক্লাস শেষ হয়ে যায় নাই, এটা ক্লাসের মাঝখানে মার্কেটিং চলতেছে। তো দেখো, আমাদের বেসিক টু অ্যাডভান্স কোর্সটার মধ্যে 45টা ক্লাস 1.5 ঘন্টা করে, সন্ধ্যা 7টা থেকে 8:30 পর্যন্ত হবে। 45টা ক্লাস ম্যাটেরিয়াল, 45টা এক্সাম, টাইপ ভিত্তিক সিকিউ এমসিকিউ সলভিং এবং অ্যান্সার দাগানো বইয়ের পিডিএফ এবং যেটা হচ্ছে ওয়েবসাইটের অ্যাক্সেস, এগুলি থাকছে। কোর্সের ফি মাত্র 999 টাকা। কোর্স নিতে হলে তোমাকে এই নাম্বারে উঠে রাখতে হবে 01767333701 নাম্বারটা প্রত্যেকে উঠে রাখো। আর তোমরা যারা পাকনা হয়ে গেছো, যাদের আলটিমেটলি রিভিশন দেওয়া দরকার, তার জন্য আমাদের রিভিশন কোর্স আছে। এটা 2 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে, 3 দিন পর। তো এটার মধ্যে 7টা কনসেপ্ট ক্লিয়ারিং রেকর্ড ক্লাস পাবা, 20টা লাইভ ক্লাস পাবা, টাইপ ভিত্তিক সিকিউ এমসিকিউ সলভিং পাবা, এবং 20টা পরীক্ষা ওয়েবসাইটের অ্যাক্সেস এবং অ্যান্সার বইয়ের পিডিএফ পাবা। মাত্র 299 টাকা দিলেই তুমি এই কোর্সটা নিতে পারবা, ফাইনাল রিভিশন কোর্স। ঠিক আছে, ফাইনাল রিভিশন কোর্সটা নিতে পারবা। এই কোর্সটা নিতে হলে তোমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে এই নাম্বারে 01767333701 এই নাম্বারে। ঠিক আছে, দ্যাটস ইট। আচ্ছা, আমরা ওয়েবসাইটের যেটা হচ্ছে প্রকারভেদ শিখে ফেলেছি। ওয়েবসাইট কত প্রকার? আমাকে বলো, ওয়েবসাইট কত প্রকার? 2 প্রকার, স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডায়নামিক ওয়েবসাইট। এই জায়গা দেখো, ওয়েবসাইটের এটাও প্রকারভেদ, কিন্তু এটা হচ্ছে কাঠামোর প্রকারভেদ। মাথায় থাকবে, ওয়েবসাইট এভাবে গঠন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, ঠিক আছে, তা কত প্রকার বলতো? 2 প্রকার। আর কাঠামোগত ভাবে বা স্ট্রাকচারাল ভাবে সে হচ্ছে 4 প্রকার। কয় প্রকার বলতো? তোমার 4 প্রকার বা 4 টাইপস অফ তোমার কি আছে বলতো? ওয়েবসাইটের কাঠামো প্রকারভেদ আছে। ওয়েবসাইট কাঠামো প্রকারভেদ, ওয়েবসাইটের প্রকারভেদ না, ওয়েবসাইট 2 প্রকার আর ওয়েবসাইটের কাঠামোর প্রকারভেদ। ঠিক আছে, কাঠামো প্রকারভেদ কত প্রকার বলতো? 4 প্রকার। ওকে, কি কি আছে দেখো তো? ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো, যেটার মধ্যে আমি 2টা চিত্র আছে, 2টা চিত্র একে দেখাবো। এরপর হচ্ছে ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো, যেটার মধ্যে একটা চিত্র আছে, তা আমি দেখাবো। এরপর দেখো সিকোয়েন্স বা লিনিয়ার কাঠামো, যেটার মধ্যে 2টা চিত্র আছে, আমি একটা একে দেখাবো। এরপর হচ্ছে তোমার হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। প্রত্যেকে খাতা নাও, কারণ এই চিত্র না আঁকতে গেলে এই সৃজনশীল, এখান থেকে সৃজনশীল প্রশ্ন যেগুলো আসবে, জীবনও তুমি অ্যান্সার করতে পারবা না। তুমি যদি বলো ভাই সবচেয়ে বেস্ট কোনটা, আমি বলবো 1 নাম্বার বেস্ট হচ্ছে এটাই, ওয়েব লিঙ্ক বা যেটা নেটওয়ার্ক কাঠামো আছে, ওয়েব লিঙ্ক কাঠামো যেটা আছে বা নেটওয়ার্ক কাঠামো ওরফে যেটা নেটওয়ার্ক কাঠামো আছে, এটা হচ্ছে তোমার বেস্ট। ওকে, এটা হচ্ছে তোমার বেস্ট। এরপর বেস্ট হচ্ছে তোমার কোনটা জানো? এরপর হচ্ছে তোমার ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো, এরপর হচ্ছে তোমার ট্রি কাঠামো। ওকে, এরপর তোমার কোনটা বেস্ট জানো? এরপর হচ্ছে তোমার এই লিনিয়ার কাঠামো। এরপরে বেস্ট হচ্ছে তোমার হাইব্রিড কাঠামো। ওকে, হাইব্রিড কাঠামো মনে থাকবে জিনিসটা, এই সিকোয়েন্সটা মনে রাখো। ফার্স্ট হচ্ছে আমাদের ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো বেস্ট, এরপর ট্রি বেস্ট, এরপর লিনিয়ার কাঠামো বেস্ট, এরপর হাইব্রিড কাঠামো বেস্ট। সো ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো ট্রি থেকে বেস্ট, ট্রি আবার দেখো ট্রি আবার যেটা হচ্ছে লিনিয়ার কাঠামো থেকে বেস্ট, লিনিয়ার কাঠামো আবার হাইব্রিড থেকে বেস্ট। মনে থাকবে জিনিসটা, মনে থাকবে এই জিনিসটা। এখান থেকে তোমার একটা সৃজনশীল এসে যাবে। এখান থেকে একটা সিকিউ এসে যাবে, তোমাকে বলবে কি জানো? তোমাকে 2টা দৃশ্যকল্প দিয়ে দিবে, একটার মধ্যে ট্রি থাকবে, একটার মধ্যে ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো থাকবে। তোমাকে বলবে নিচের কোনটার সুবিধা বেশি সুবিধাজনক ব্যাখ্যা করো, তো তুমি তো জানো না কোনটা সুবিধাজনক। সেই সিকোয়েন্সটা মনে রাখো, নেটওয়ার্ক কাঠামো ট্রি কাঠামো থেকে বেস্ট। ঠিক আছে, নেটওয়ার্ক কাঠামো লিনিয়ার থেকে বেস্ট, নেটওয়ার্ক কাঠামো হাইব্রিড থেকেও বেস্ট। এবার আসো, ট্রি কাঠামো লিনিয়ার কাঠামো থেকে বেস্ট, ট্রি কাঠামো হাইব্রিড থেকে বেস্ট। ঠিক আছে, আবার দেখো লিনিয়ারটা হাইব্রিড থেকে বেস্ট। বুঝতে পেরেছো? এটা একটু মনে রাখো। এবার আসো, আমরা চিত্রগুলি তো আঁকা লাগবে। চিত্রগুলো আঁকতে হলে তোমাকে একটা বই নিতে হবে, সরি একটা
ওকে, প্রত্যেকে খাতা নাও, প্রত্যেকে খাতা নাও, একটা খাতা নাও, একটা খাতা নাও, খাতা কলম, খাতা পেন্সিল নাও, খাতা পেন্সিল নাও। ফার্স্টে আমরা ট্রি কাঠামো আঁকবো। ট্রি কাঠামোটা তোমার গাছের শাখা প্রশাখার মতো হয়ে থাকে। এই যে দেখো, ফার্স্টে একটা ওয়েব পেজের মধ্যে, একটা ওয়েবসাইট, একটা ফার্স্ট ওয়েব পেজ, এখান থেকে একটা সৃজনশীল একটা প্রশ্ন আসে, হোম পেজ কাকে বলে? আমরা যে কোনো ওয়েবসাইটের প্রথম যে ওয়েবসাইটটা পাই, ধরে নাও যে prothomalo.com, ক্লিক করলে যে প্রথম পেজটা আসে, এটাই হচ্ছে তোমার হোম পেজ। ওকে, তাহলে হোম পেজ কি বলতো? হোম পেজ কি বলতো বাবারা? হোম পেজ কি? একটা ওয়েবসাইটের প্রথম পেজকে হোম পেজ বলা হয়। হোম পেজ হচ্ছে একটি ওয়েবসাইটের প্রথম পৃষ্ঠা। ওকে, প্রথম পৃষ্ঠা। ওকে, দ্যাটস ইট। হোম পেজ কি বলতো? একটা ওয়েবসাইটের প্রথম পৃষ্ঠাকে হোম পেজ বলা হয়। এই দেখো, একটা ওয়েবসাইটের প্রথম পেজ, এটা হচ্ছে হোম পেজ। এই হোম পেজের আন্ডারে আবার কতগুলো পেজ আছে? ধরে নাও এটা তোমার কলেজের পেজ ধরে নাও আর কি। কলেজের প্রথম পেজের মধ্যে ঢোকার পর তুমি দেখলা আবার কতগুলো বাটন, যে দেখলা যে টিচারদের লগ ইন করার বাটন আছে। সো টি লগ ইন, ঠিক আছে, টি লগ ইন বাটনের মধ্যে ক্লিক করলে টিচার লগ ইন করার মতো পেজে চলে যাবে, ঠিক আছে। এরপর ধরে নাও তুমি এখানে দেখলা যে স্টুডেন্ট লগ ইন, অ্যাস লগ ইন, ঠিক আছে, স্টুডেন্ট লগ ইন করার মতো পেজ আছে, অ্যাস লগ ইনে ক্লিক করছো, তুমি এর মধ্যে ঢুকে গেছো। অ্যাস লগ ইনের মধ্যে আবার ক্লিক করেছো, তুমি দেখতেছো যে এখানে লেখা আসছে কোন কোন ইয়ারের স্টুডেন্ট। তুমি এখানে দেখলা যে ফার্স্ট ইয়ার লগ ইন, আরেকটার মধ্যে দেখলে তুমি সেকেন্ড ইয়ার লগ ইন। আরেকটার মধ্যে তুমি দেখলা অ্যাবাউট আস পেজ, অ্যাবাউট আস, ঠিক আছে। এই অ্যাবাউট আস এর মধ্যে তুমি ক্লিক করছো, আর যেটা হচ্ছে একটা পেজের মধ্যে তুমি দেখলা আওয়ার হিস্টোরি, ঠিক আছে, মানে কলেজের হিস্টোরি আছে, আওয়ার হিস্টোরি পেজের মধ্যে চলে গেছো। আরেকটা পেজের মধ্যে তুমি দেখলা যে কন্ট্যাক্ট করার মতো দেখছো। এই যে দেখো, একটা পেজ থেকে আরেকটা পেজ এরকম শাখা প্রশাখার মতো যদি তুমি ছড়ানো ছিটানো থাকে, তাহলে সেটাকে আমরা ট্রি স্ট্রাকচার বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার বলে থাকি। কি বলে থাকি বলতো? ট্রি স্ট্রাকচার বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার বলে থাকি। মনে থাকবে জিনিসটা, এটা হচ্ছে ট্রি স্ট্রাকচার। তুমি তোমার কলেজে ওয়েবসাইটে ঢুকেছো, ফার্স্ট পেজটা হোম পেজ। এখানে তুমি দেখলা টিচার লগ ইন করার জন্য একটা বাটন আছে, স্টুডেন্ট লগ ইন করার জন্য একটা বাটন আছে, অ্যাবাউট আস একটা বাটন আছে। টিচার লগ ইনে ক্লিক করলে টিচাররা লগ ইন করতে হবে। স্টুডেন্ট লগ ইন মধ্যে ক্লিক করছো, দুইটা অপশন আছে, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট লগ ইন, সেকেন্ড ইয়ার স্টুডেন্ট লগ ইন। ফার্স্ট ইয়ার স্টুডেন্ট লগ ইনে ক্লিক করলে আরেকটা পেজের মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে। অ্যাবাউট আস এর মধ্যে ক্লিক করেছো, এটার মধ্যে তোমার একটার মধ্যে তোমার আওয়ার হিস্টোরি পেজ আছে, আর একটার মধ্যে তুমি কন্টাক্ট আস পেজ আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? এই যে দেখো, গাছের শাখা প্রশাখার মতো এরকম ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে যে যে ওয়েবসাইটের স্ট্রাকচারটা, সেটাকে আমরা ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো বলবো। তাহলে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো কি বলতো? যে ওয়েবসাইটের স্ট্রাকচার বা গঠনটা গাছের শাখা প্রশাখার মতো ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাই হচ্ছে আমাদের ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। আমরা নেটওয়ার্ক স্ট্রাকচারে চলে যাই বা ওয়েব লিংক স্ট্রাকচারে চলে যাই। নেটওয়ার্ক কাঠামো, যেই কাঠামোতে প্রত্যেকটা ওয়েব পেজের সাথে কানেক্টেড থাকে, তাকে আমরা নেটওয়ার্ক কাঠামো বা যেটা হচ্ছে তোমার ওয়েব লিংক কাঠামো বলে থাকি। দেখো, এখানে আমাদের 4টা পেজ আছে। এই প্রত্যেকটা পেজ যদি প্রত্যেকটা পেজের সাথে সংযুক্ত থাকে, তাহলে সেটাকে আমরা ওয়েব লিংক কাঠামো বা নেটওয়ার্ক কাঠামো বলে থাকি। দেখেছো, এটা পেজ 1, এটা একটা ওয়েবসাইটের পেজ 1, এটা হচ্ছে পেজ 2, এটা হচ্ছে পেজ 3, এটা হচ্ছে পেজ 4। ওকে, দ্যাটস ইট। তো এটা হচ্ছে তোমার নেটওয়ার্ক কাঠামো। যে ওয়েবসাইটের কাঠামোতে, স্ট্রাকচারে প্রত্যেকটা ওয়েব পেজ একে অপরের সাথে এভাবে সংযুক্ত থাকে। ফার্স্ট পেজটা তোমার বাদবাকি 3টা পেজের সাথে সংযুক্ত, সেকেন্ড পেজটা বাদবাকি 3টা পেজের সাথে সংযুক্ত, ফোর্থ পেজটা বাদবাকি 3টা পেজের সাথে সংযুক্ত, থার্ড পেজটা বাদবাকি 3টা পেজের সাথে সংযুক্ত। যদি এরকম স্ট্রাকচারে থাকে, তাহলে আমরা কি বলে থাকি বলতো? তোমার নেটওয়ার্ক, তাকে আমরা নেটওয়ার্ক স্ট্রাকচার বলে থাকি। অবভিয়াসলি পরীক্ষার মধ্যে আলটিমেটলি এটা লিখতে হবে। পরীক্ষার মধ্যে চিত্র না আঁকলে তুমি থিওরিতে মার্কস পাবা না। দ্যাটস ইট। ওকে, নেটওয়ার্ক গেল, আমাদের ফ্রি গেল, নেটওয়ার্ক গেল। এবার আসো লিনিয়ার কাঠামো। লিনিয়ার মানে হচ্ছে তোমার সরল রৈখিক। দেখো, একটা ওয়েব পেজ এখানে আছে, এটা পেজ 1, আরেকটা পেজ এখানে আছে, এটা হচ্ছে পেজ 2, আরেকটা পেজ এখানে আছে, এটা হচ্ছে পেজ 3, এরকম আর কি। হ্যাঁ, সো তুমি পেজ 1 থেকে নেক্সটে ক্লিক করলে তুমি কি করবা? নেক্সটে ক্লিক করলে তুমি পেজ 2 তে চলে যাবা। আবার নেক্সটে ক্লিক করলে তুমি পেজ 3 তে চলে যাবা। তুমি প্রিভিয়াস বাটনে ক্লিক করলে পেজ 2 তে ফিরে আসবা। প্রিভিয়াস বাটনে ক্লিক করলে, আবার প্রিভিয়াস বাটনে ক্লিক করলে তুমি যেটা হচ্ছে পেজ 2 থেকে পেজ 1 এ এসে পড়বা। ওকে, দ্যাটস ইট। এটার খুব ভালো একটা এক্সাম্পল হচ্ছে তোমার ইউটিউবে তোমরা ভিডিও দেখো কিনা আমাকে বলো। ইউটিউবে ভিডিও দেখো, তুমি প্রথম ভিডিও পর নেক্সটে ক্লিক করলে পেজ দ্বিতীয় ভিডিওতে চলে যাও, নেক্সটে ক্লিক করলে তুমি তৃতীয় ভিডিওতে চলে যাও, আবার তুমি ব্যাকে ক্লিক করলে দ্বিতীয় ভিডিওতে আসো, আবার ব্যাকে ক্লিক করলে তুমি প্রথম ভিডিওতে এসে পড়ো, ঠিক আছে। এই কাঠামোটা হচ্ছে, এটা হচ্ছে তোমার ইউটিউবে আমাদের লিনিয়ার কাঠামো মেনটেন করা হয়ে থাকে। ওকে, দ্যাটস ইট। নেটওয়ার্ক কাঠামোটা দেখো, প্রত্যেকটা পেজের সাথে কানেক্টেড আছে। এই পেজ 1, পেজ 2, পেজ 4, পেজ 3 এর সাথে কানেক্টেড। পেজ 2 দেখো, পেজ 1, পেজ 3, পেজ 4 এর সাথে কানেক্টেড।
পেজ 4 দেখো, পেজ 4 ও পেজ 1, পেজ 2, পেজ 3 এর সাথে কানেক্টেড। পেজ 3 দেখো, পেজ 1, পেজ 4, পেজ 2 প্রত্যেকটা পেজ প্রত্যেকটার সাথে কানেক্টেড থাকলে তাকে আমরা নেটওয়ার্ক কাঠামো বলে থাকি। ট্রি কাঠামো হচ্ছে যে কাঠামোতে ওয়েবসাইটের যে কাঠামোতে প্রত্যেক মানে ওয়েবসাইটের পেজগুলো বা পৃষ্ঠাগুলো তোমার যেটা হচ্ছে গাছের শাখা প্রশাখার মতো মানে সন্নিবেশিত থাকবে বা ছড়ানো ছিটানো থাকবে, তাকে আমরা ট্রি কাঠামো বলে থাকি। যেমন হোম পেজ থেকে গাছের শাখার মতো ছড়িয়ে গিয়েছে 3টা পেজে, এখান থেকে আবার কতগুলি প্রশাখার মতো ছড়িয়ে গিয়েছে 2-3টা পেজে। ওকে, দ্যাটস ইট। এটা হচ্ছে তোমার ট্রি কাঠামো। এটুকু তোমরা বুঝতে পারছো লিনিয়ার পর্যন্ত। আমাদের লাস্ট একটা আছে যেটা হচ্ছে হাইব্রিড। হাইব্রিড হচ্ছে আলটিমেটলি মিক্সড। হাইব্রিড মানে তোমার কম্বিনেশন, মিক্সড করো এই ট্রি এর সাথে নেটওয়ার্ক, নেটওয়ার্কের সাথে লিনিয়ার, এগুলো মিক্স করে ফেলো, তাই তোমার হাইব্রিড হয়ে যাবে। ঠিক আছে, ধরো না আমি এখানে ট্রি একটা স্ট্রাকচার লিখলাম, এই যে এখানে একটা হোম পেজ আছে, ও হোম পেজ থেকে আমি গাছের শাখা প্রশাখার মতো 2টা পেজ বের করলাম। ঠিক আছে, পেজ 1, তারপর ধরে নাও এখান থেকে পেজ 2, এখান থেকে ধরে নাও পেজ নাম্বার 3। ওকে, দ্যাটস ইট। এবার এখান থেকে তুমি কি করলা, তুমি এখান থেকে সুন্দর করে এটার সাথে একটা লিনিয়ার কানেকশন দিলা। ওকে, এই যে এরকম একটা লিনিয়ার কানেকশন দিলা। ওকে, দ্যাটস ইট। এই যে এখানে একটা লিনিয়ার স্ট্রাকচারটা যুক্ত করে দিয়েছো। আবার এই লিনিয়ার স্ট্রাকচার থেকে তুমি কি করেছো, সুন্দর করে এদেরকে আবার এই সাইডে প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজকে সংযুক্ত করে দিয়েছো। ওকে, এখানে দেখাবা নেটওয়ার্ক কাঠামো। তো দেখো এই জায়গার মধ্যে গাছের শাখা প্রশাখার মতো ছড়িয়ে আছে, এটা হচ্ছে আমাদের ট্রি কাঠামো। আবার এখান থেকে এখানে দেখো লিনিয়ার কাঠামো সংযুক্ত করেছে। আবার এখান থেকে এখানে দেখো প্রত্যেকটা পেজকে প্রত্যেকটা পেজের সাথে সংযুক্ত করেছে, নেটওয়ার্ক কাঠামো করেছে। এরকম 2-3টা তোমার যেটা হচ্ছে স্ট্রাকচার সংযুক্ত করে যে যে তোমার স্ট্রাকচার তৈরি করা হবে, এটা হচ্ছে তোমার হাইব্রিড কাঠামো। হাইব্রিড মানে হচ্ছে তোমার সংমিশ্রণ বা যেটা হচ্ছে কম্বাইন্ড করা হয়। বুঝতে পেরেছো? কম্বাইন্ড করা হয়, কম্বাইন্ড। বাই দ্য ওয়ে, তো দেখো ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো এটা কোথায় ইউজ করা হয়? দেখো স্কুল, কলেজ, ব্যাংক, বিমা, বিশ্ববিদ্যালয়, এই ওয়ার্ড গুলো মাথায় রাখো। এই ওয়ার্ড গুলো স্ক্রিনশট দিয়ে দিবে। বলবে তোমার স্কুলের প্রিন্সিপাল বা তোমার কলেজের প্রিন্সিপাল একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছে, ওয়েবসাইটের কাঠামোটা কেমন হইতে পারে গরুগত ব্যাখ্যা করো। তো কলেজে আমাদের কি ইউজ করা হয়? ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। এই দিকে দেখো, এই যে একটা পেজ থেকে শাখা প্রশাখায় শাখা ছড়িয়ে গেছে 4টা পেজ, এই প্রত্যেকটা পেজের আন্ডার আবার কতগুলো পেজ আছে, এই প্রত্যেকটা পেজের আন্ডার আবার কতগুলো পেজ আছে, এই প্রত্যেকটা পেজের আন্ডার কতগুলো পেজ আছে, এই পেজের আন্ডার কতগুলো পেজ আছে, এরকম এরকম গাছের শাখা প্রশাখার মতো যদি ছড়িয়ে যায়, তাহলে সেটাকে আমরা ট্রি কাঠামো বলে থাকি। কি বলে থাকি বলতো? আমরা এটাকে ট্রি কাঠামো বলে থাকি, ট্রি কাঠামো বলে থাকি। ওকে, ট্রি কাঠামো বলে থাকি। ওকে, দ্যাটস ইট, ট্রি কাঠামো বলে থাকি। বুঝতে পেরেছো? আর এদিকে দেখো, এটাও ট্রি কাঠামো, কিন্তু এটা কেমন? এখানে একটা পেজ আছে, এই ফার্স্ট পেজটা হচ্ছে হোম পেজ, এটাকে কেন্দ্র করে আবার প্রত্যেকটা পেজ এবং গাছের শাখার মতো ছড়িয়ে আছে। কিন্তু এটা যে দেখো, এটা একটা স্তর, একটা স্তর, একটা স্তর, একটা লাইন, একটা লাইন, একটা লাইন, একটা লাইন, একটা স্তর। এটাকে বলা হয় তোমার এক স্তরের ট্রি বা হাইরার্কিক্যাল কাঠামো। কিন্তু এটা দেখো, একটা স্তর, 2টা স্তর, 3টা স্তর, 1, 2, 3, 4, 4টা স্তর আছে। ফার্স্টটা বাদ দিলে 1, 2, 3টা স্তর আছে। এটাকে বলা হয় তোমার বহুস্তরী ট্রি বা হাইরার্কিক্যাল কাঠামো, বহুস্তরী ট্রি বা হাইরার্কিক্যাল কাঠামো, বহুস্তরী ট্রি বা হাইরার্কিক্যাল কাঠামো। ওকে, এবার আসো, এইটা দেখো একটু, আমি কিন্তু পড়াবো। দেখো নেটওয়ার্ক কাঠামো বা ওয়েব লিঙ্ক কাঠামো, নেটওয়ার্ক কাঠামো বা ওয়েব লিঙ্ক কাঠামো, এটার এক্সাম্পল হচ্ছে উইকিপিডিয়া। উইকিপিডিয়ার মধ্যে আমাদের তোমার নেটওয়ার্ক কাঠামো বা ওয়েব লিঙ্ক কাঠামো ইউজ করা হয়। এটা আমাদের হোম পেজ, একটা ওয়েবসাইটে ঢোকার পর যে প্রথম পেজটা আসে, এটা হচ্ছে হোম পেজ। এই হোম পেজের সাথে দেখো, এটা ধরে নাও ফার্স্ট পেজ, এটা ধরে নাও তোমাদের ফার্স্ট পেজ, এই পেজ 1, পেজ 1 এর সাথে পেজ 2, পেজ 3 এবং পেজ 4 কানেক্টেড, প্রত্যেকটা পেজ কানেক্টেড। আবার দেখো পেজ 2 এর সাথে হোম পেজ, পেজ 3, পেজ 4 কানেক্টেড। আবার দেখো পেজ 3 এর সাথে পেজ 4, পেজ 2, পেজ 1, প্রত্যেকটা পেজ প্রত্যেকটার সাথে কানেক্টেড। পেজ 4 এর সাথে পেজ 1, পেজ 3, পেজ 2 কানেক্টেড। ওকে, দ্যাটস ইট। বুঝতে পেরেছো? এরকম প্রত্যেকটা পেজের সাথে যদি প্রত্যেকটা পেজ কানেক্টেড থাকে, সরাসরি সংযুক্ত থাকে, ওয়ার্ডটা মাথায় রাখো, সরাসরি সংযুক্ত থাকে, তাহলে সেটা কি বলতো? আমার কথা মাথায় রাখো, সরাসরি সংযুক্ত। নামটা উঠো, এটা দিয়ে সিএমসি প্রশ্ন আসে। সরাসরি সংযুক্ত বা সরাসরি যুক্ত। সরাসরি সংযুক্ত থাকলে, প্রত্যেকটা পেজ প্রত্যেকটা ওয়েব পেজের সাথে সরাসরি সংযুক্ত থাকলে কি বলতো? সেটা হচ্ছে ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো, ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো। মনে থাকবে জিনিসটা, মনে রাখার কথা। ঠিক আছে, মনে রাখো। ওকে, আমার কথা কি বুঝতে পারছো? এটা আঁকা খুবই ইজি। এটা আঁকতে হলে তোমার কি করতে হবে জানো? এইটা আঁকতে হলে তোমাকে অভিনয় করা শিখতে হবে। তোমাকে 4টা পেজ আঁকতে হবে। নাও 4টা পেজ আঁকো, 1, 2, 3, 4, 4টা পেজ আঁকছো না? এবার তুমি এভাবে 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 বক্স আঁকো। কি আঁকছো? এটা স্কোয়ার আঁকছো। এবার তুমি এর সাথে একে কানেক্ট করো, এর সাথে মাঝখানে ক্রস দিয়ে দাও। দ্যাটস ইট। এটা হচ্ছে তোমার ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো। ওকে, মনে থাকবে জিনিসটা? মনে থাকছে। এবার দেখো লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো, এটা হচ্ছে তোমার এক্সাম্পল হচ্ছে ইউটিউব। ইউটিউবে পেজ 1 ভিডিও দেখতেছো, নেক্সট ক্লিক করছো, নেক্সট ভিডিও, নেক্সট ক্লিক করছো, নেক্সট আরেকটা ভিডিও, 3 নম্বর ভিডিও, নেক্সট ক্লিক করেছো, আরেকটা ভিডিও স্টার্ট হচ্ছে।
আবার প্রিভিয়াসে ক্লিক করেছো, আগের ভিডিওতে আসছো, আবার প্রিভিয়াসে ক্লিক করেছো, আগের ভিডিওতে আসছো, আবার প্রিভিয়াসে ক্লিক করেছো, আগের ভিডিওতে আসছো। ওকে, এই চিত্র তোমার জানা বাধ্যতামূলক, চিত্রগুলো জানা তোমার বাধ্যতামূলক। এক্সাম্পল কি বলতো? এক্সাম্পল হচ্ছে তোমার ইউটিউব এটা এক্সাম্পল। ওকে, আচ্ছা এবার আসো হাইব্রিড বা কম্বিনেশন। এই হাইব্রিড মানে হচ্ছে মিক্স, মিক্স করবে। দেখো একটা জিনিস দেখো, পেজ থেকে শাখায় দুইটা পেজ ছড়িয়েছে, এতটুকু কিন্তু তোমার আলটিমেটলি বলতো ট্রি, ট্রি এর মতো গাছের শাখা পোশাকার মতো ছড়িয়েছে। ওকে, এবার দেখো এই ট্রি থেকে আবার দেখো নিচে দিয়ে আবার কতগুলো লিনিয়ার স্ট্রাকচার ইউজ করেছে। এরকম ট্রি লিনিয়ার এগুলো মিক্স করে বা ট্রি নেটওয়ার্ক এরকম দুই তিনটাকে মিক্স করে তুমি যে চিত্র রাখবা, এটা হচ্ছে তোমার হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। এটার এক্সাম্পল হচ্ছে গুগল। এটার এক্সাম্পল কি বলতো? গুগল। প্রত্যেকে চাও না গুগল? এই গুগল হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। ওকে, হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। এই দেখো এটা হচ্ছে তোমার লিনিয়ার, এই যে এতটুকু লিনিয়ার, এটা দেখলে বোঝা যাচ্ছে একটা পর একটা একটার সাথে একটা কানেক্টেড, সরল রৈখিক ভাবে কানেক্টেড। এটা কি বলতো? লিনিয়ার। এখানে দেখো গাছের শাখা প্রশাখার মতো তিন দিকে তিনটা ছড়াইয়া রয়েছে, এটা হচ্ছে ট্রি। ঠিক আছে, আবার এই জায়গার মধ্যে দেখো এক করে একই সিরিয়ালে আছে সবগুলো, এটা হচ্ছে তোমার লিনিয়ার। ওকে, দ্যাটস ইট। আবার দেখো এখান থেকে তিনটা আবার ছড়িয়ে গেছে, এই জায়গাটা আবার ট্রি। ঠিক আছে, আবার এই জায়গার মধ্যে দেখো এখানে আবার মানে লিনিয়ার ট্রি সবকিছু মিক্স করে তুমি যেটা বানাবা ওইটা হচ্ছে তোমার হাইব্রিড কাঠামো। এটা কি বলতো? তোমার হাইব্রিড কাঠামো, হাইব্রিড কাঠামো। ওকে, যদি প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজ সম্পর্কযুক্ত থাকে এবং এক পেজ থেকে অন্য পেজে যেতে থাকে, নেক্সট নেক্সট নেক্সট, ইয়েস ইউর রাইট। এখান থেকে প্রশ্ন আসে না, বাট তবুও একটা বোর্ডে প্রশ্ন দিবে। একটু পর আমি সিনশিট দেখাবো, সিনশিট দেখা তোমাদের ছুটি দিব, পরীক্ষা নিব। ওয়েবসাইট পাবলিশিং, তুমি একটা ওয়েবসাইট তৈরি করছো, তৈরি করে রেখে নিজের কাছে রেখে দিবা না, যাতে জনসাধারণ দেখতে পারে এবং সবাই যদি ইউজ করতে পারে, তার জন্য ওয়েবসাইটকে পাবলিশ করতে হবে। আর সেই ঘটনাটাকে ওয়েবসাইট পাবলিশিং বলা হয়। এবং এই ওয়েবসাইটকে পাবলিশ করার জন্য তোমাকে এটা ইন্টারনেটের সাথে সংযুক্ত করে কোনো একটা সার্ভারে রাখতে হবে। ওকে, সো ওয়েব পেজ তৈরি করার পর তার সার্ভারে হোস্টিং করাকে আমরা ওয়েবসাইট পাবলিশিং বলে থাকি। কি বলে থাকি বলতো? ওয়েবসাইট পাবলিশিং বলে থাকি। একটা ওয়েবসাইট তৈরি করতে হলে ফার্স্টে তোমাকে ওয়েবসাইটের নামটাকে রেজিস্ট্রেশন করতে হবে। সাপোজ ধরে নাও learningheroesbd.com, আমাকে আগে এই ডোমেন নেমটাকে রেজিস্ট্রেশন করতে হবে। করার পর আমি এই নামে রেজিস্ট্রেশন করার পর আমি আমার ওয়েবসাইটটাকে ডিজাইন করব। 2 নাম্বার জিনিস হচ্ছে সাইট ডেভেলপ করা এবং ডিজাইন করা। ঠিক আছে, সবকিছু তৈরি করার পর এটা আমি নিজের কাছে রেখে দিব না, এটা আমি সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য আমি ইন্টারনেটের সাথে কানেক্ট করে দিব একটা সার্ভারের সাথে। 3 নাম্বার জিনিস হচ্ছে ওয়েব সার্ভারে হোস্টিং করা। 4 নাম্বার জিনিস হচ্ছে এই ওয়েবসাইটটাকে যাতে সবাই খুঁজে পায়, তার জন্য আমি এটাকে এসইও বা এটাকে প্রচারমুখী করে থাকবো। ঠিক আছে, ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত করে দিব যাতে এটা প্রচারমুখী হয়। মনে থাকবে এই 4 স্টেজে একটা ওয়েবসাইট পাবলিশ করা হয়। ফার্স্ট অফ অল ওয়েবসাইটের নামটাকে রেজিস্ট্রেশন করতে হবে। 2 নাম্বার হচ্ছে ওয়েবসাইটটাকে ডিজাইন করতে হবে, ডেভেলপমেন্ট করতে হবে। 4 নাম্বার জিনিস, 3 নাম্বার জিনিস হচ্ছে তোমাকে এই ওয়েবসাইটটা যাতে সবাই দেখতে পায় তার জন্য একটা ওয়েব সার্ভারের মধ্যে হোস্টিং করতে হবে যাতে সবার জন্য এটা উন্মুক্ত হয়। 4 নাম্বার জিনিস হচ্ছে এটাকে সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত করে দেয়া যাতে এটা আরো বেশি প্রচারমুখী হয়। দ্যাটস ইট। এই 4টা স্টেজ তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা যাক, ঢাকা বোর্ড 2025, ঢাকা বোর্ডের কে কে বান্দাগুলো আছে, কোন কোন বান্দা ঢাকা বোর্ডে আছো দেখো। আমাদের এখান থেকে আমরা জাস্ট ঘোড়ার ঘ, আচ্ছা ইয়েস, আমরা জাস্ট ঘোড়ার ঘটা সলভ করতে পারবো। এই ঘোড়ার ঘ, কুইজ প্রতিযোগিতা পরিচালনা করার জন্য চিত্র 1 এবং চিত্র 2 এর মধ্যে কোন ওয়েবসাইটের কাঠামোটা বেস্ট হবে বা অধিক সুবিধাজনক হবে? হাহা, কুইজ প্রতিযোগিতার জন্য একটা কুইজ নিবে টিচাররা, এই কুইজটা প্রতিযোগিতা চালানোর জন্য চিত্র 1 এবং চিত্র 2 এর মধ্যে কোনটা বেস্ট হবে? চিত্র 1 কি বলতো? চিত্র 1 হচ্ছে এই যে এটা, আর চিত্র 2 হচ্ছে এটা। কোনটা কি বলো? দেখো পেজ 1 থেকে পেজ 2, পেজ 2 থেকে পেজ 3 একই রেখা আছে। এটা হচ্ছে আমাদের লিনিয়ার স্ট্রাকচার। ঠিক আছে, লিনিয়ার স্ট্রাকচার। ওকে, দ্যাটস ইট। আর এটা দেখো হোম পেজ থেকে দুইটা শাখার মতো ছড়িয়ে গিয়েছে, 1 এর থেকে আবার দুইটা শাখার মতো ছড়িয়ে গিয়েছে, 2 এর থেকে আবার দুইটা শাখার মতো ছড়িয়ে গিয়েছে। এটা কি বলতো? এটা হচ্ছে আমাদের ট্রি স্ট্রাকচার। এটা কি বলতো? এটা হচ্ছে আমাদের ট্রি স্ট্রাকচার। ঠিক আছে, ট্রি স্ট্রাকচার মনে আছে? মনে থাকবে। এটা কি লিনিয়ার এবং ট্রি? বলতো কোনটা আমাদের যেটা হচ্ছে কুইজ প্রতিযোগিতার জন্য বেস্ট? আচ্ছা আমি তোমাকে বলি, আমি তোমাকে দেখাই, আমি তোমাকে ভিজুয়ালাইজ করাই। ঠিক আছে, তোমার এটা কুইজ 1, কুইজ 1 এর প্রশ্ন দেখেছো, টিক দিয়েছো, নেক্সটে ক্লিক করেছো, কুইজ নাম্বার 2 তে চলে গেছো, এটার মধ্যে ক্লিক করে সাবমিট দিয়েছো, কুইজ নাম্বার 3 তে চলে গিয়েছো। ওকে, এভাবে বুঝতে পারছো জিনিসটা? আর এটার বেলা কি হবে জানো? তুমি হোম পেজে আসছো, তোমাকে বলা হচ্ছে কোন কুইজটা দিবা বাবা, কুইজ 1 নাকি কুইজ 2? তুমি বললা যে আমি কুইজ 1 দিব। কুইজ 1 দিয়েছো, সাবমিট করেছো, এবার তোমাকে বলতেছে 2 না দিয়ে, তোমার 2 দেওয়ার অপশন নাই। এখন তোমাকে বলতেছে যে তুমি 2 দিতে চাচ্ছ, তাহলে ফার্স্ট হোম পেজে যাও, হোম পেজে গিয়ে 2 তে যাও না। এখন বা তুমি একটা কাজ করো, তুমি 3 দিবা নাকি 4 দিবা, কোনটা দিবা বাবা? তুমি বললা যে আরে ভাই এটা কেমন নিয়ম ভাই, হোয়াট দ্য হেল ইজ দিস, এটা কেমন সিস্টেম? হোম পেজ থেকে আমি 1 নম্বর কুইজ দিব নাকি 2 নম্বর কুইজ দিব, আমাকে অপশন দিয়েছে। আমি কি পাগল নাকি ভাই? আমাকে একটা একটা করে দাও, 1 এর পর 2 দাও, 2 এর পর 3 দাও না।
আমি একে ঢুকলাম, একে ঢুকার পর আমরা বলছি 3 দিবা নাকি 4 দিবা, এটা কি পাগলের জিনিস নাকি? তুমি বললো যে ঠিক আছে আমি 3 দিব, 3 দেওয়ার পর তোমরা বললো যে এবার বাকিগুলি দাও, বাকিগুলি কেমনে দিব? একে আসবো, একে এসে 4 দিব, 4 দেওয়ার পর আমি আবার একে আসবো, একে থেকে আবার হোম পেজে যাবো, হোম পেজ থেকে আবার 2 দিব, 2 দেওয়ার পর আমাকে বলবে 5 দিবা নাকি 6 দিবা? বলছি ভাই পাগল নাকি তোমরা ভাই? এমনি বলবা আরে ভাই আমি 5 দিলাম, ঠিক আছে ধরলাম যে 5 দিলাম, 5 দেওয়ার পর বলতে আরো একটা কুইজ আছে, কোথায়? তুমি এবার পেজ 2 তে গেলা, পেজ 2 তে গিয়ে যাওয়ার পর বললো যে 6 নাম্বারটা আছে এমনি। তো এটা খুবই একটা হ্যাসেল, এবং এটা তোমার জন্য এক প্রকার হয়রানি, ঠিক আছে? হয়রানি, কুইজ দেওয়ার জন্য এটা এক প্রকার হয়রানি। সো তুমি হয়রান হবা না অবভিয়াসলি কুইজ দেওয়ার জন্য। সো তোমাকে কি করতে হবে বলতো, কুইজের জন্য কোনটা বেস্ট? অবভিয়াসলি আমাদের লিনিয়ার স্ট্রাকচার। কুইজ 1 শেষ, 2 এ গেলাম, কুইজ 3 তে গেলাম, কিছু একটা অ্যান্সার করা বাকি আছে, প্রিভিয়াস দিয়ে 2 তে আসলাম, প্রিভিয়াস দিয়ে যেটা হচ্ছে 1 এ আসলাম, বুঝতে পেরেছো? তাহলে আমাদের চিত্র 1 এবং চিত্র 2 এর মধ্যে কোনটা বেস্ট বলতো? চিত্র 1 কুইজ প্রতিযোগিতার জন্য বেস্ট, ঠিক আছে? চিত্র 1 বেস্ট, ওকে মনে থাকবে? চিত্র 1 বেস্ট। কিভাবে ব্যাখ্যা করবা? তোমাকে ফার্স্টে বলতে হবে যে কুইজ প্রতিযোগিতা পরিচালনা করার জন্য আমাদের চিত্র 1 হচ্ছে সর্বোত্তম, এতটুকু লিখলেই তুমি 1 মার্কস পেয়ে যাবা। দ্বিতীয় প্যাসেজে এসে বলবা যে চিত্র 1 হচ্ছে আমাদের লিনিয়ার কাঠামো, চিত্র 2 হচ্ছে আমাদের ট্রি কাঠামো। লিনিয়ার কাঠামো কাকে বলে, ট্রি কাঠামো কাকে বলে, এতটুকু তুমি প্যাসেজ 2 তে লিখবা। প্যাসেজ নাম্বার 3 তে তুমি যেটা হচ্ছে লিনিয়ার কাঠামো চিত্র এবং যেটা হচ্ছে তোমার এই ট্রি কাঠামো একটা চিত্র তুমি তোমার নিজের মতো লিখবা। লেখার পর বা এই চিত্রগুলি উঠে দিবা, দেওয়ার পর তুমি যেটা হচ্ছে 4 নাম্বার অনুচ্ছেদে বা 4 নাম্বার প্যারাগ্রাফে তুমি বলবা কেন যেটা হচ্ছে আমাদের এটা বেস্ট, লিনিয়ার কাঠামো বেস্ট। আমি যা ব্যাখ্যা করেছি ঠিক একইভাবে তুমি এটাকে ব্যাখ্যা করে লিখে দিবা, তুমি ফুল 4 এ 4 পাবা, 4 এ 4 পাবা, বুঝতে পেরেছো? 4 এ 4 পাবা, ওকে? বুঝতে পারছো জিনিসটা? আজকে ক্লাসে আমরা যতগুলি সৃজনশীল সলভ করতেছি 3-4টা সৃজনশীল এবং যতগুলো থিওরি পড়ছি, মানুষ টাকা দিয়ে এগুলো পড়তে পারে না, জাস্ট ট্রাস্ট অন মি, মানুষ টাকা দিয়ে এগুলো পড়তে পারে না, ওকে? চট্টগ্রাম বোর্ড 2025, এই চট্টগ্রাম বোর্ডে কে কে আছো? চট্টগ্রাম বোর্ডে কে কে আছো বলো? আচ্ছা, আমরা ঘোড়া ঘোটা অ্যান্সার করতে পারবো। ওয়েবসাইট তৈরিতে উদ্দীপকের উল্লিখিত চিত্র 1 এবং চিত্র 2 এর মধ্যে কোন কাঠামোটি ব্যবহার করা উত্তম হবে? কোনটা ব্যবহার করা উত্তম হবে? এখনই তুমি যেটা হচ্ছে আলটিমেটলি পেজটা খেয়ে যাবা, ঠিক আছে? ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে কোনটা উত্তম হবে বলো? ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে কোনটা উত্তম হবে বলো? বলতো কোনটা উত্তম হবে? এটা কি বলতো? এটা কিন্তু বেসিক্যালি লিনিয়ার স্ট্রাকচার, দেখো নেক্সট 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 প্রিভিয়াস 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 এরকম। কিন্তু এটা হচ্ছে জটিল লিনিয়ার স্ট্রাকচার, এটার সাথে আমাদের কিছু সাব পেজ যুক্ত করে আমাদেরকে এটা জটিল করে দিয়েছে। তো এটা কি বলতো? এটা হচ্ছে আমাদের লিনিয়ার কাঠামো, ঠিক আছে? লিনিয়ার কাঠামো, কিন্তু এটা হচ্ছে আমাদের জটিল লিনিয়ার কাঠামো, ঠিক আছে? জটিল লিনিয়ার কাঠামো। এটা কি কাঠামো? এটা কি কাঠামো? প্যাচটা তো এখানেই লাগছে। হ্যাঁ, বলতো এটা কি কাঠামো? তোমরা এখনই প্যাচ লাগাই ফেলবা। তুমি বলছো ভাই এটা কি, বুঝতেছি না। আচ্ছা, এটা কিন্তু আমি তোমাদেরকে পড়াইছি, কিন্তু তোমরা যেটা হচ্ছে ভুলে গেছো। দেখো, এখানে একটা হোম পেজ আছে, এর সাথে এক স্তর করে করে প্রত্যেকটা পেজ সংযুক্ত আছে। এক স্তরী ট্রি কাঠামো। এটা কি ছিল? এক স্তরী ট্রি কাঠামো, এক স্তরী ট্রি কাঠামো। তো এটাও কিন্তু এক স্তরী ট্রি কাঠামো, এক স্তরের ট্রি কাঠামো, এক স্তরের ট্রি কাঠামো, ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। দেখো, মাঝখানে একটা পেজ আছে, হোম পেজ। এই হোম পেজের এই মাথায় একটা পেজ আছে, 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 ওকে? দ্যাটস ইট। তো এখানে দেখো, এখানে যে সমস্যাটা, তুমি এখানে যেতে যাচ্ছ, তোমাকে নেক্সট 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 এমনি করে যেতে হচ্ছে। আবার তুমি এখানে আসতে যাচ্ছ, প্রিভিয়াস 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 এমনি করে আসতে হচ্ছে। সো এখানে একটু ঘুরতে হয় বেশি, বা নর্মাল কথায় এখানে আলটিমেটলি একটু হয়রানি বেশি, হয়রানি বেশি, সময় বেশি যায়, ওকে? দ্যাটস ইট। সো আমাদের এটা খুব একটা ওর্স কেস। কিন্তু আমি যদি এটার কথা বলি, তুমি যে কোনো পেজে যেতে যাচ্ছ, তুমি পেজ নাম্বার 1 এ যেতে যাচ্ছ, হোম পেজ থেকে পেজ নাম্বার 1 এ চলে যাও। তুমি পেজ নাম্বার 2 তে যেতে যাচ্ছ, তুমি হোম পেজ আবার ব্যাক আসো, ব্যাক এসে তুমি হোম পেজে ব্যাক আসো, হোম পেজ থেকে তুমি সুন্দর করে হোম যেটা হচ্ছে পেজ নাম্বার 2 তে চলে যাও। এবার তুমি পেজ নাম্বার 3 তে যেতে যাচ্ছ, তুমি জাস্ট এই পেজ নাম্বার 2 থেকে ব্যাক এসে হোম পেজ থেকে তুমি পেজ নাম্বার 3 তে চলে যাও। তুমি যেটা হচ্ছে পেজ নাম্বার 4 এ যেতে যাচ্ছ, তুমি কি করবা? আবার ব্যাক আসো, তুমি 3 থেকে হোম পেজে ব্যাক আসো, এখান থেকে তুমি সুন্দর করে হোম যেটা হচ্ছে পেজ নাম্বার 4 এ চলে যাও। আবার তুমি পেজ নাম্বার 4 থেকে হোম পেজে আসতে যাচ্ছ, আবার ব্যাক এসে তুমি যেটা হোম পেজ নাম্বার 4 এ চলে যাও, হোম পেজে চলে যাও, বুঝতে পেরেছো? তো এই স্ট্রাকচারটা আছে না, কম্পারেটলি বেশি ইজি, ঠিক আছে? বা এটা সুবিধাজনক। তাহলে আমাদের সুবিধাজনক কোনটা বলতো? চিত্র 2 আমাদের বেশি সুবিধাজনক, ঠিক আছে? এটা আমাদের বেশি সুবিধাজনক। যেটার স্ট্রাকচার যত সহজ সেটা তত বেশি সুবিধাজনক, যার স্ট্রাকচার যত সহজ সে তত বেশি সুবিধাজনক, ঠিক আছে? চিত্র 2 উত্তম, ঠিক আছে? চিত্র 2 উত্তম। তো তুমি কিভাবে অ্যান্সার করবা? তুমি বলবা উদ্দীপকের চিত্র 1 এবং চিত্র 2 এর মধ্যে চিত্র 2 উত্তম, এটুকু দেখলে 1 মার্কস পাবে ফার্স্টে। এবার তুমি বলবা যে এটা আমাদের জটিল লিনিয়ার কাঠামো, এটা হচ্ছে আমাদের ট্রি কাঠামো। জটিল লিনিয়ার কাঠামো, ট্রি কাঠামো কাকে বলে এটা বলবা। চিত্র 2টা আঁকবা,
এখানে চিত্রগুলি যে আঁকতে হবে এমন না, নিজের মতো করে দুটো চিত্র আঁকবা। আঁকার পর তুমি কি এই যে একটা ব্যাখ্যা দিয়েছি কেন হয়রানিটা হয়, সময় বেশি লাগে, ঠিক আছে, কাস্টমার বা যেটা হচ্ছে ক্লায়েন্ট যারা দেওয়া আছে তাদের জন্য একটা এক প্রকার যেটা হচ্ছে চাপ তৈরি হয়, এই কথাগুলি লিখবা। এন্ড এটা কেন সহজ এটা তুমি বলবা, যে তুমি কোন কিছু খুঁজে পাচ্ছ না, হোম পেজে যাও, হোম পেজ থেকে তুমি যে কোনো পেজে সরাসরি চলে যেতে পারতেছো। হোম পেজ থেকে তুমি যে কোনো পেজে কি করতে পারতেছো বলতো, সরাসরি চলে যেতে পারতেছো। তো এই জন্য আমাদের এটা ইজি এবং এটা সহজ, ঠিক আছে, এটা সহজ। শাবাব, এটা ট্রি কাঠামো কেমনে? শাবাব, আমি একটা কাজ করি, এই যে আমি একটা জিনিস আঁকি। শাবাব একটু তাকাও, হোম পেজ, হোম পেজের আমাদের এখানে একটা পেজ আছে, এখানে একটা পেজ আছে, এখানে একটা পেজ আছে, এখানে একটা পেজ আছে। ওকে, এই চারটা পেজকে চার মাথায় না রেখে আমি চার মাথায় রাখলাম না, কোনো অসুবিধা আছে? আমি চার মাথায় রাখলাম না। আমি শাবাব এটাকে কি করলাম জানো, আমি এটাকে এক সাইডে, এই চারটা মাথাকে এক সাইডে নিয়ে আসলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই যে এই যে এই যে এই যে। ওকে, দ্যাটস ইট। দেখেছো? এবার এটাকে ট্রি এর মতো লাগে, গাছের শাখা প্রশাখার মতো ছড়িয়ে ছিটিয়ে গেছে। পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3, পেজ নাম্বার 4। সব বুঝতে পেরেছো? এটা ট্রি হয়ে গেছে। ওকে, ট্রি কাঠামো। এখান থেকে তুমি যেমনে এখানে এই হোম পেজ থেকে যেভাবে এখানে আসো, এভাবে আবার ব্যাকও যেতে হবে। এখান থেকে হোম পেজ তুমি পেজ নাম্বার 2 তে যেভাবে আসো, আবার এখান থেকে ব্যাকও যেতে হবে। পেজ নাম্বার 3 তে যেভাবে আসো, পেজ নাম্বার 3 থেকে আবার ব্যাক গিয়ে হোম পেজে যেতে। পেজ নাম্বার 4 এ যেভাবে আসো, ওখান থেকে ব্যাক দিয়ে হোম পেজেও যেতে পারবা। ওকে, না এটা কেন পূজা বণিক, এটা কেন হাইব্রিড হবে বলতো? এটা হাইব্রিড হবে না, এটা ট্রি কাঠামো। আমি এই চার মাথার চারটা পেজকে নিচে নামায় আনলাম, আমি কানেক্ট করলাম। তুমি এটাকে একটা লাইন ধরো না, আরে ভাই এটাকে একটা লাইন ধরো, এটা তোমায় কনফিউজ করার জন্য দুইটা দুইটা করে লাইন দিয়েছে, ঠিক আছে? এই দেখো আমি একটা লাইন দেখিয়েছি, দ্যাটস ইট। আর এটা দেখো, এটা তো তোমার লিনিয়ারি, জাস্ট দুইটা সাব পেজ তৈরি করেছে। সাব পেজ তৈরি করে এখানে কি করেছে, এটাকে জটিল বানাইছে, জটিল লিনিয়ার স্ট্রাকচার। এই যে দেখো জটিল লিনিয়ার স্ট্রাকচারটা দেখো, কোথায় যেন আছে, এই যে এটা হচ্ছে জটিল লিনিয়ার স্ট্রাকচার। লিনিয়ার স্ট্রাকচারের সাথে এরকম যদি কতগুলো সাব পেজ যুক্ত করে, তাহলে সেটা আমাদের জটিল সিকোয়েন্স বা জটিল লিনিয়ার স্ট্রাকচার হয়ে যায়। বুঝতে পেরেছো? ওকে, হাহা, আমরা আজকে ক্লাসে 3টা সৃজনশীল সলভ করেছি। আসো আরেকটা সৃজনশীল আমরা দেখি। ওকে, মাথায় রাখো আমি আমার কোর্সের মধ্যে কিন্তু এভাবেই ক্লাসগুলো করাই, আর একটু টাইম দিয়ে করাই যদিও, ঠিক আছে? এখানে আসলে ফালতু পোলাপানদের চাপ কম থাকে, যার কারণে খুব ইজিলি আমি দিতে পারি। সো এখানে আলটিমেটলি আমাদেরকে দৃশ্যকল্প এটা 1 আর এটা হচ্ছে দৃশ্যকল্প 2। সো আমাদেরকে বেসিক্যালি দৃশ্যকল্প 2 নিয়ে কথাবার্তা এখানে বলবো, কারণ আমি যতটুকু থিওরি পড়েছি। এই কুমিল্লা বোর্ড কে আছো? কুমিল্লা বোর্ড 2025-এ কে আছো হাত তোলো, কুমিল্লা বোর্ডে কে আছো হাত তোলো। আইসিটি শিক্ষক তার কলেজের জন্য 2 ধরনের ওয়েবসাইট তৈরি করলেন। প্রথমটিতে হোম পেজ থেকে যে কোনো পেজে সরাসরি যাওয়া যায়, যাওয়া গেলেও এক পেজ থেকে অন্য পেজে সরাসরি যাওয়া যায় না। এখানে কাহিনী আছে, ঠিক আছে? এই উদ্দীপক যে পড়তে হবে না সে মারা খাবে। খুব ভালো করে পড়ো। আইসিটি শিক্ষক তার কলেজের জন্য 2 ধরনের ওয়েবসাইট তৈরি করেছে। ওকে, 2টা ওয়েবসাইট তৈরি করছে, এটা মাথায় রাখো। প্রথমটাতে হোম পেজ থেকে যে কোনো পেজে সরাসরি যাওয়া যায়, কিন্তু এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যায় না। আমাদের নেটওয়ার্ক, তুমি বলতে পারো ভাই সরাসরি ওয়ার্ডটা আছে, আরে ভাই সরাসরি ওয়ার্ড থাকলে যেটা লিনিয়ার নেটওয়ার্ক কাঠামো হবে এমন না। তুমি নেটওয়ার্ক কাঠামোটা আঁকো। এটা হচ্ছে হোম পেজ, এই হোম পেজ থেকে পেজ নাম্বার 1 2 3 ইচ্ছা মতো যে কোনো পেজ থেকে যে কোনো পেজে তুমি সরাসরি চলে যেতে পারবা, ঠিক আছে? যে কোনো পেজ থেকে যে কোনো পেজে তুমি কি করতে পারবা, তো সরাসরি চলে যেতে পারবা। পেজ 1 থেকে হোম পেজে, পেজ 1 থেকে 2 তে, পেজ 1 থেকে 3 তে, পেজ 3 থেকে হোম পেজ, পেজ 3 থেকে 1 এ, পেজ 1 3 থেকে 2 তে, পেজ 2 থেকে তুমি যে কোনো পেজে সরাসরি যেতে পারবা, সরাসরি যেতে পারতেছো। কিন্তু আমাদের এখানে কি বলছে, প্রথম যে এটা আছে এটা থেকে হোম পেজ থেকে যে কোনো পেজে সরাসরি যাওয়া যায়, এক পেজ থেকে অন্য পেজে সরাসরি যাওয়া যায় না। কিন্তু নেটওয়ার্ক কাঠামোর মধ্যে মধ্যে কিন্তু এই নেটওয়ার্ক কাঠামোতে কিন্তু আমাদের এক পেজ থেকে অন্য পেজে সহজে যাওয়া যায়। আচ্ছা, দ্বিতীয়টিতে যে কোনো পেজ থেকে যে কোনো পেজে সরাসরি যাওয়া যায়। তাহলে দ্বিতীয় যে স্ট্রাকচারটা আছে এটা দেখো, দ্বিতীয় ওয়েবসাইটটার মধ্যে কি হয়েছে, যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যেতে পারতেছো। এই দ্বিতীয় যেটা আছে যে কোনো পেজ থেকে যে কোনো পেজে, মানে পেজ 3 থেকে যে কোনো পেজে চলে যেতে পারবা, পেজ 2 থেকে যে কোনো পেজে চলে যেতে পারবা, পেজ হোম পেজ থেকে যে কোনো পেজে চলে যেতে পারবা। এই দ্বিতীয় যে স্ট্রাকচারটা আছে এটা হচ্ছে তোমার নেটওয়ার্ক কাঠামো। এটা কি বলা হতো, এটা হচ্ছে তোমার নেটওয়ার্ক কাঠামো। সো দ্বিতীয়টা, সেকেন্ডটা আমাদের কি বলা হতো, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক কাঠামো। ওকে, দ্যাটস ইট। তাহলে প্রথমটা কোন কাঠামো? প্রথমটা বলতেছে হোম পেজ থেকে সরাসরি যে কোনো পেজে যাওয়া যায়, কিন্তু যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যাওয়া যায় না। এটা হচ্ছে আমাদের ট্রি কাঠামো। ট্রি কাঠামোটা আমি তোমাকে একটু দেখাই। ওকে, দ্যাটস ইট। এই দেখো, এটা হচ্ছে হোম পেজ। এই পেজের আন্ডারে ধরে নাও আমি কতগুলো পেজ রাখলাম, পেজ 1, পেজ 2, 3, পেজ। এবার দেখো একটা জিনিস, কথাটা মিলাও।
হোম পেজ থেকে তুমি যে কোনো পেজে যেতে পারো, হোম পেজ থেকে পেজ 1 এ যেতে পারো, পেজ 2 তে যেতে পারো, পেজ 3 তে যেতে পারো, পেজ 4 এ যেতে পারো। কিন্তু পেজ 1 থেকে তুমি ডাইরেক্ট পেজ 4 এ যেতে পারবা না। তোমাকে পেজ 1 থেকে হোম পেজে যেতে হবে, হোম পেজ থেকে তোমাকে পেজ 4 এ যেতে হবে। তুমি পেজ 2 তে যেতে যাচ্ছ, তোমাকে পেজ 4 থেকে হোম পেজ যেতে হবে, এই হোম পেজ থেকে তোমাকে পেজ 2 তে আসতে হবে। বুঝতে পেরেছো? তুমি ডাইরেক্ট প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজে তুমি কানেক্ট করতে পারতেছো না, বা প্রত্যেকটা পেজ থেকে তোমাকে প্রত্যেকটা পেজে যেতে পারতেছো না, তোমাকে হোম পেজ হয়ে যেতে হচ্ছে। সো আমাদের প্রথমটার মধ্যে হোম পেজ থেকে যে কোনো পেজে যাওয়া যায়, কিন্তু আমাদের এক পেজ থেকে অন্য পেজে সরাসরি যাওয়া যাচ্ছে না, হোম পেজ হয়ে যেতে হচ্ছে। এই হোম পেজ হয়ে যেতে হয় কোনটার মধ্যে বলতো? ফ্রি কাঠামোটার মধ্যে। সো ফার্স্ট যে কাঠামোটা আছে এটা হচ্ছে আমাদের ফ্রি কাঠামো, আর সেকেন্ড যে কাঠামোটা আছে দ্বিতীয় পেজটা, দ্বিতীয় হোম ওয়েবসাইটটা, ওইটার মধ্যে আমাদের প্রত্যেকটা পেজের সাথে কানেক্টেড আছে বা সরাসরি যাওয়া যাচ্ছে। ওইটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক কাঠামো। সেকেন্ড হচ্ছে আমাদের নেটওয়ার্ক কাঠামো, প্রথমটা হচ্ছে আমাদের ফ্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। বুঝতে পেরেছো জিনিসটা? বুঝে আসে? তাইলে তোমাকে বলতেছে যে কোনটা বেশি সুবিধাজনক। মনে আছে আমি তোমাকে পড়িয়েছিলাম কি বলতো? ফার্স্টে আমাদের নেটওয়ার্ক কাঠামো বেশি সুবিধাজনক, এরপর আমাদের কি বলতো ট্রি কাঠামো, এরপর আমাদের কি বলতো লিনিয়ার, এরপর আমাদের কি বলতো হাইব্রিড। তাহলে কি বলবা বলতো? ফার্স্টে তুমি বলবা যে উদ্দীপকের আমাদের প্রথম যে ওয়েবসাইটটা আছে এটা ট্রি কাঠামো, আর দ্বিতীয়টা হচ্ছে নেটওয়ার্ক কাঠামো। এই দুটো লিখে তুমি 1 মার্কস পাবা। এটার মধ্যে আমাদের নেটওয়ার্ক কাঠামো এবং ট্রি কাঠামোর মধ্যে আমাদের নেটওয়ার্ক কাঠামো সর্বোত্তম। ঠিক আছে? এবার তুমি নেটওয়ার্ক কাঠামো কাকে বলে, ট্রি কাঠামো কাকে বলে এটা লিখবা সেকেন্ড পেজে। লেখার পর নেটওয়ার্ক কাঠামো এবং ট্রি কাঠামোর চিত্র দিবা, 1 মার্ক পেয়ে যাবা। এরপর তুমি বলবা যে কেন আমাদের নেটওয়ার্ক কাঠামো উত্তম। নেটওয়ার্ক কাঠামোতে তুমি যে কোনো পেজে সরাসরি যেতে পারো, কিন্তু ট্রি কাঠামোতে আমাদের হোম পেজ হয়ে যেতে হয়। ঠিক আছে? যার কারণে আমাদের এর মধ্যে হ্যাসল বেশি, হয়রানি বেশি, সময় বেশি লাগে, কিন্তু এটার মধ্যে কোনো প্রকার সময় এক্সট্রা সময় লাগে না। বুঝতে পেরেছো? লিনিয়ার কাঠামোতে এক পেজ থেকে আরেক পেজে না। লিনিয়ার কাঠামোতে তুমি দেখো পেজ 1 থেকে পেজ 2, পেজ 2 থেকে পেজ 3, পেজ 3 থেকে পেজ 4। এখন তুমি কি যেটা হচ্ছে তুমি কি হোম পেজ থেকে ডাইরেক্ট পেজ 4 এ যেতে পারবা লিনিয়ার কাঠামোতে? না, তোমাকে কি করতে হবে বলতো? হোম পেজ থেকে ফার্স্টে পেজ 1, এরপর পেজ 2, এরপর পেজ 3, এরপর পেজ 4 এভাবে যেতে হয়। ঠিক আছে? ডিরেক্ট তো যাওয়ার কোনো অপশন নাই, হোম পেজ থেকে ডিরেক্ট যাওয়ার কোনো অপশন নাই শাবাব। বুঝতে পেরেছো? 4টা সৃজনশীল লেটেস্ট 2025 এর 4টা সৃজনশীলের গরুগ কিংবা ঘোড়াগ আমরা সলভ করেছি। দেখেছো থিওরি থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে? আমরা থিওরি আজকে ক্লাস শেষ করেছি, আগামী কালকের ক্লাস থেকে করবো, বা আমরা এই জিনিসগুলোর উপর এমসিকিউ একটু পড়বো ফার্স্ট অফ অল। হ্যাঁ, সো তোমরা চাইলে আমার কোর্সগুলো নিতে পারো। আমি আবার বলি, আই এম নট আ হকার। ঠিক আছে? আমি কোনো হকার না যে আমার কোর্সের মধ্যে 10-20 হাজার স্টুডেন্ট আমি মার্কেটিং করে যুক্ত করবো বা এই টাইপের। তুমি যদি আমাকে ভালোবেসে আসতে পারো তাহলে তুমি আসো। আইফোন মানুষ কিন্তু আলটিমেটলি হকারি করে কিনে না, আইফোন কিনে মানুষ সেটার ফিচার গুলো দেখে এবং তার প্রতি একটা ভালোবাসা রেখে। অ্যান্ড্রয়েড সবাই কিনে কারণ তার প্রয়োজন মিটাইতে। তুমি প্রয়োজন মিটাইতে অন্য কোর্সের দেখতে পারো বা অন্য টিচারকে দেখতে পারো, বাট তুমি কি আমার পড়াকে আসলে যদি ভালোবাসো এবং তুমি যদি মনে করো হি ইজ নট দ্য হকার, তাহলে তুমি আমার কোর্সের মধ্যে আসতে পারো। আমার কোর্সে স্টুডেন্ট সংখ্যা কিন্তু লেভেল মেনটেন করি। ঠিক আছে? এতটা স্টুডেন্ট নিবো বলছি মানে এতটা স্টুডেন্ট নিবো, এই বেশি স্টুডেন্ট নেই না। নেই অথবা 20-30-40-50টা স্টুডেন্ট এক্সট্রা অ্যাডমিট করে নেই। তো আমাদের বেসিক টু অ্যাডভান্স কোর্স আছে, এটার মধ্যে স্টুডেন্ট সংখ্যা অলরেডি ফুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এটার মধ্যে 45টা লাইভ ক্লাস 1.5 ঘন্টা করে হবে, যদিও আগে 60টা ক্লাস 1 ঘন্টা করে ছিল, কিন্তু আমরা এখন টাইমটাকে বাড়িয়েছি, ক্লাস সংখ্যা কমিয়েছি, কারণ 7 জুন এক্সাম। 45টা ক্লাস ম্যাটেরিয়াল, তারপর 45টা পরীক্ষা এবং ওয়েব অ্যাক্সেস, তারপর হচ্ছে টাইপ ভিত্তিক সিকে এবং এমসিকিউ সলভিং, এনসিটিভি 99 পিডিএফ। আর একটু স্লো যায় যদিও, এত ফাস্ট পড়াই না। এবং 999 টাকায় তুমি কোর্সটা নিতে হবে। কোর্সটা নিতে হলে তোমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে 01767333701 এই নাম্বারে। এই নাম্বারটা উঠায় রাখো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো তোমরা। আর এছাড়াও আমাদের আলটিমেটলি কি আছে জানো? ফাইনাল রিভিশন কোর্স, যেটা প্রাইস হচ্ছে আমাদের 299 টাকা। এই কোর্সটাও তোমার 7টা কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস এবং রেকর্ড ক্লাস থাকছে, 20টা লাইভ ফোকাস ক্লাস থাকছে, টাইপ ভিত্তিক সিকে এবং এমসিকিউ সলভিং থাকছে, 20টা পরীক্ষা থাকতেছে। কোর্সটা শেষ মেয়াদ আলটিমেটলি আজকে ছিল। 299 টাকা কোর্সটা নিতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা 01767333701 এই নাম্বারে। ওকে।